Hello students, thank you for joining this DevOps Engineer Masterclass. Today, class number 2. Today, we'll discuss Linux fundamentals and shell scripting. Within this Linux fundamentals and shell scripting, there are two sections. Section A, Linux fundamentals, and another section will be Section B, shell scripting and automation. এখন আমি যদি একদম শুরুতেই যাই, যেমন পার্ট 1 লিনাক্স এনভায়রনমেন্ট সেটআপ অ্যান্ড নেভিগেশন, ঠিক আছে? এখানে কয়েকটা লেসন আছে, যেমন সেটআপ লিনাক্স সার্ভার, connect and log in Linux server, Linux terminal navigation, Linux file system navigation, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে হ্যান্ডস অন ল্যাবে দেখব কিভাবে করতে হয়, ঠিক আছে? তো সেটআপ লিনাক্স সার্ভার বেসিক্যালি ইটস এ ক্লাউড বিপিএস। আমরা ইউজ করব ক্লাউড বিপিএস সার্ভার, ঠিক আছে? এটা আমি লিখি না, সেভ দিয়ে দিই। তো সেটআপ লিনাক্স সার্ভার যেটা ক্লাউড বিপিএস, সেটা কিভাবে করতে হয়? কারণ আমাদের যদি লিনাক্স সার্ভার না থাকে অ্যাট দিস মোমেন্ট আমার কম্পিউটারে, মানে দিস ইজ এ উইন্ডোজ কম্পিউটার, সো এখানে লিনাক্স এনভায়রনমেন্ট নেই। সো সেই জন্যই আমি ক্লাউড বিপিএস সার্ভার ইউজ করব, ঠিক আছে? তো একদিকে লিনাক্স শেখার সাথে সাথে আপনার এডাব্লিউএস ক্লাউড কম্পিউটিং এ কিভাবে একটা ক্লাউড বিপিএস সার্ভার সেট আপ করতে হয় বা ক্লাউড সার্ভার লঞ্চ করতে হয়, সেটা কিন্তু আপনারা জেনে যাবেন। তো দেখেন কিভাবে এটা করতে হয়। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোল। এখন দেখেন এখানে আমরা চলে আসছি এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোলে। বিকজ অফ আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট উই হ্যাভ টু ক্রিয়েট এ ক্লাউড বিপিএস সার্ভার which is basically Linux server, because this topics, this lesson or this class based on Linux fundamentals and shell scripting. So সেই জন্য এইখানে আমাদের কি করতে হবে? আমরা ক্লাউডের মধ্যে ক্লাউড প্ল্যাটফর্ম কি? আমাদের এডাব্লিউএস, অ্যামাজন ওয়েব সার্ভিসেস। এখন অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর মধ্যে আমি এডাব্লিউএস এর যে ড্যাশবোর্ড আছে এখানে, সেই ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন EC2, অথবা আপনি এখানে যদি লিখেন EC2, তাহলে EC2 চলে আসবে, ভার্চুয়াল সার্ভার্স ইন দ্য ক্লাউড। এই ভার্চুয়াল সার্ভার্স ইন দ্য ক্লাউড এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে EC2 ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে। আপনাদের প্রত্যেকেরই ফ্রি এডাব্লিউএস অ্যাকাউন্ট থাকা উচিত অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ফ্রি এডাব্লিউএস অ্যাকাউন্ট করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, ইউএসডি এনাবেলড কার্ড লাগবে, ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড, এনিথিং ক্যান। ওকে, দেখেন কিভাবে হাউ টু ক্রিয়েট ইনস্ট্যান্স ইন এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোল, ঠিক আছে? এখানে দেখেন আমরা আছি কোথায়? এশিয়া প্যাসিফিক মুম্বাই রিজিয়ন। যখনই এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোলে কখনো কাজ করবেন, তখন খেয়াল রাখবেন যে ওয়ার ইউ আর গোয়িং টু ক্রিয়েট রিসোর্সেস, ঠিক আছে? ওয়ার, উইচ রিজিয়ন, সেটাকে আপনাকে ডিফাইন করতে হবে আগে। ফর এক্সাম্পল, এখানে এশিয়া প্যাসিফিক মুম্বাই, এখানে যতগুলো রিজিয়ন আমার অ্যাকাউন্টে বা আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করা আছে, দেয়ার আর ফিউ এডাব্লিউএস রিজিয়ন, বাট দেয়ার আর মোর, অ্যারাউন্ড 40 এডাব্লিউএস রিজিয়ন, ঠিক আছে? এডাব্লিউএস গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার চেক করলে জানা যায় সেখানে কতগুলো এডাব্লিউএস রিজিয়ন আছে, অ্যারাউন্ড 37 or 38 সামথিং। ওকে, তো এখানে সবগুলো কিন্তু অ্যাক্টিভ করা না, যেগুলো অ্যাক্টিভ করা আছে আপনি সেগুলোই দেখতে পাবেন। ইউনাইটেড স্টেটসে এগুলো আছে, এশিয়া প্যাসিফিকে এই রিজিয়নগুলো আছে, হ্যাঁ, মুম্বাই আছে, এপি সাউথ 1, এগুলো, এটা হলো শর্ট নেম, ঠিক আছে? আর মেইন নেম হলো মুম্বাই, এশিয়া প্যাসিফিক মুম্বাই, কানাডা, ইউরোপ, এভাবে আসে। সো আমরা কি করব? এশিয়া প্যাসিফিক থেকে সিঙ্গাপুর নেব, আমরা সিঙ্গাপুর সিলেক্ট করে নেব। সিঙ্গাপুর সিলেক্ট করে নেওয়ার পরে EC2 ইনস্ট্যান্স ড্যাশবোর্ডে, যেহেতু আমরা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করব, EC2 ইনস্ট্যান্স মানে হলো ইলাস্টিক কম্পিউট ক্লাউড। একটা সি দুইটা এই কারণে C2 বলা হয়েছে, এটা একটা নেম, নাথিং এলস, শুধু নেম। হ্যাঁ, EC2, দুইটা সি, এই জন্য EC2, মানে মানে হলো ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এটা ভার্চুয়াল সার্ভার ইন অ্যামাজন ওয়েব সার্ভিস ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটা হলো ভার্চুয়াল সার্ভার তৈরি করার জন্য এটা মূলত EC2 কি ভার্চুয়াল সার্ভার বলা হয়। সেটা বিপিএস সার্ভার হতে পারে, ভার্চুয়াল সার্ভার কাইন্ড অফ বিপিএস, আমরা সেজন্যই বলি ক্লাউড বিপিএস সার্ভার, ঠিক আছে? তো দেখেন আমরা এখন করতে যাচ্ছি কিভাবে, হাউ টু লঞ্চ অ্যান EC2 ইনস্ট্যান্স। লেটস সি, লঞ্চ ইনস্ট্যান্স, এখানে ক্লিক করে এখানে লিখবো আমরা লিনাক্স
একটা নাম দিতে হবে, নেম অ্যান্ড ট্যাগের ভিতরে লিনাক্স সার্ভার, এটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা দেওয়ার পরে অ্যাপ্লিকেশন অ্যান্ড ওএস ইমেজ, অ্যামাজন মেশিন ইমেজ এখানে সিলেক্ট করতে হবে। দেন ফর এক্সাম্পল আমরা উবুন্টু দিয়ে করব। এখানে দের আর মোর another operating systems are there, right? SUSE Linux, Red Hat, Windows, Ubuntu, Amazon Linux, হ্যাঁ, এখানে অনেকগুলো আছে। আপনি চাইলে ব্রাউজ মোড থেকে আরো এএমআই সিলেক্ট করতে পারেন। এএমআই কেন? এগুলো দিস ইজ অ্যামাজন মেশিন ইমেজ, ইমেজগুলোকে সিলেক্ট করতে হবে। আপনি আপনি যে সার্ভার নেবেন বা সার্ভার, ইউ আর গোয়িং টু ক্রিয়েট এ নিউ সার্ভার, ভার্চুয়াল সার্ভার, তো আপনার তো অপারেটিং সিস্টেম ডেফিনেটলি লাগবে, বিকজ আজকে আমাদের ক্লাস হলো লিনাক্স, সেজন্য আমরা লিনাক্স নিব। আর উবুন্টু কেন? উবুন্টু ইজ এ ডিস্ট্রিবিউশন অফ লিনাক্স কার্নেল। ঠিক আছে, তো এখানে উবুন্টু নিয়ে নিচ্ছি। আর উবুন্টু নেওয়ার পরে এখানে আমরা একটু নিচের দিকে যাই, যদি এই নিচের দিকে গিয়ে দেখি যে অ্যামাজন মেশিন ইমেজের ভিতরে উবুন্টু নেওয়ার পরে কিন্তু অনেকগুলো ইএমআই আছে উবুন্টু রিলেটেড। তো সেখান থেকে আমরা নিব এইটা, যেমন 24 নেই, ঠিক আছে, 26 না নেই। সবসময় আমরা একটা স্টেপস পিছনে নেব, অনেক সময় লেটেস্ট নেওয়াটাই বেটার, বাট ফর সিম্পলিসিটি আমরা এখন 24 নিয়ে নিচ্ছি। আর্কিটেকচার, এখানে দেখেন যে আপনার সার্ভারের আর্কিটেকচারটা কি হবে। আপনি সার্ভার রেডি করছেন আপনার অন প্রেমিসেসে অথবা অফিসে বা ডাটা সেন্টারে, সবগুলো সার্ভারে কিন্তু একটা আর্কিটেকচার থাকে। হ্যাঁ, সেই আর্কিটেকচারটা কি? হ্যাঁ, আপনার হার্ডওয়্যার আর্কিটেকচার অথবা প্রসেসিং আর্কিটেকচার এরকম, যেমন 64 বিট x86, আর একটা আছে এআরএম বেসড। এটা এটা মূলত কম্পিউটিং আর্কিটেকচার, নট হার্ডওয়্যার। ঠিক আছে, কম্পিউটিং মানে হলো প্রসেসর অ্যান্ড মেমোরি, এই দুইটা জিনিস। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করব x86, 64 বিট আর্কিটেকচার, x86। এআরএমটাও নিতে পারেন, বাট এআরএম থেকে x86 এটা একটু বেটার পারফর্ম করে। হ্যাঁ, সেই জন্য আমি এটা নিচ্ছি। কনফার্ম দিতে হবে এখানে, বারবার চেঞ্জ করলে অনেক সময় এরকম মেসেজ আসে, তখন কনফার্ম দিতে হবে। তো এখানে ইনস্ট্যান্স টাইপে আপনি T3 নেবেন। ওয়াই আই সিলেক্ট T3 বিকজ T3 ফ্রি টিয়ার এলিজেবল আছে, আর T3-র মধ্যে 2 CPU 1 GB মেমোরি আছে। এইটা লিনাক্সের উবুন্টুর যেটা ই ভার্সন, যেটাকে বলে একেবারে মিনিমাল ভার্সন, যেটাকে বলে কোনো ধরনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI, এইটা না, সেটার জন্য এই কনফিগারেশন ইজ এনাফ। 2 CPU 1 GB, এমনকি এটা 512 মেমোরিতেও সাপোর্ট করে, 512 MB মেমোরি। হ্যাঁ, আমরা T3 নিয়ে নিচ্ছি, ফ্রি টিয়ার এলিজিবল। এই এই ইনফরমেশন যেগুলো আছে, বেসিক ইনফরমেশন, এগুলো দেখে নেবেন। এরপরে কি পেয়ার, যে কোনো সার্ভার ক্রিয়েট করতে হলে একটা কি পেয়ার লাগবে। কি পেয়ার কেন লাগবে? কি পেয়ার হলো, একটা হলো পাবলিক কি এবং প্রাইভেট কি। হ্যাঁ, এই যে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি অথবা পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, PKI, হ্যাঁ, এইটাকে কিন্তু এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, যে আপনি যখনই অ্যাক্সেস করবেন আপনার কম্পিউটারে SSH দিয়ে, হ্যাঁ, তখন কিন্তু কেউ নক করছে নাকি? ও আচ্ছা, অ্যাডমিট, ঠিক আছে। আপনারা বের বের হবেন না, বারবার বের হবেন না, বারবার বের হলে কি হয়, আবার বারবার অ্যাডমিট করতে হয়। তো কি পেয়ার আমরা করি, কি পেয়ারটা হলো যে SSH দিয়ে যখন কানেক্ট করবেন তখন এই প্রাইভেট কি এবং পাবলিক কি আপনার থাকতে হবে, যে আপনার নিজের, আপনি যেখানে লগ ইন করবেন মানে আপনার নিজের কাছে প্রাইভেট কি থাকতে হবে, আর সার্ভারে তো পাবলিক কি আছে। ঠিক আছে, এই প্রাইভেট কি যদি কেউ জেনে যায় তাহলে সে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। সুতরাং দিস ইজ মোস্টলি সিকিউর একটা বিষয়, যে উম, এই কিপিয়ার যেটা ডাউনলোড হবে সার্ভার সেট আপ করার সময়, সেটা কিন্তু আপনার কাছে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা কি করি, কিপিয়ার এখানে কিভাবে ক্রিয়েট করতে হয়? আমাদের অনেকগুলো কিপিয়ার আছে, যেমন ওয়েব সার্ভার, বেস 52, বিল্ড সার্ভার, এরকম আছে। তো আমরা কি করবো এখন, আমরা নতুন করে একটা কিপিয়ার ক্রিয়েট করবো এখন। দেখেন কিভাবে ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট কিপিয়ার, কিপিয়ার টাইপ দেবেন RSA, ঠিক আছে, আর কিপিয়ার নেমটা হবে লিনাক্স, লিনাক্স সার্ভার, ঠিক আছে, RSA। এবং প্রাইভেট কি ফাইলটা হবে .pem,
ক্রিয়েট কি পেয়ার। যখনই একটা ক্রিয়েট কি পেয়ার আমি ক্লিক করেছি তখন কিন্তু এটা দেখেন এই ডাউনলোডের মধ্যে গিয়ে জমা হয়ে গেছে, ডাউনলোড ফোল্ডারের মধ্যে। যদি আমি এটা ওপেন করি লিনাক্স সার্ভার, তাহলে দেখতে পাবেন যে এটা ডাউনলোড ফোল্ডারে আসছে। এটাকে কাট করে নিয়ে আপনাদের ব্যাশ 14 নামে যে একটা এটা না, ডি ড্রাইভে ডেভঅপস ইঞ্জিনিয়ার কোর্স, ডেভঅপস ইঞ্জিনিয়ার কোর্স প্রেজেন্টেশন, ওকে এখানেই রাখি আপনার লিনাক্স সার্ভার, ঠিক আছে, এখানে আমি রাখলাম। এখন কি করব আমরা, পরবর্তী ধাপে যাই। দেখেন কিপিআর নেম রিকোয়ার্ড লিনাক্স সার্ভার আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন নেটওয়ার্ক সেটিংসে গিয়ে এডিট করতে হবে, কারণ প্রত্যেকটা রিজিয়নের কিন্তু একটা ডিফল্ট ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড থাকে, নেটওয়ার্ক থাকে। এই যে ভিপিসি ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, এইটা এই কোর্সের বিষয় না, যদিও তবুও আমরা এডাব্লিউএস ক্লাউড কম্পিউটিং বেসিক নেটওয়ার্কিং যে বিষয়, যে ক্লাসটা আছে সেখানে আমরা কিভাবে একটা ভিপিসি ক্রিয়েট করতে হয়, কিভাবে ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করতে হয়, কিভাবে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে হয়, কিভাবে রাউটিং কনফিগার করতে হয়, এই বিষয়গুলো আমরা সেখানে দেখাবো, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে গিয়ে এখন আপাতত সিলেক্ট করে নিই, নেটওয়ার্ক সেটিংসে গিয়ে আমি দেব আমাদের আগে একটা ভিপিসি করা আছে, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড করা আছে। যখনই কোনো রিসোর্স আপনি ক্লাউডের ভিতরে, ক্লাউড প্ল্যাটফর্মের ভিতরে সেট আপ করবেন, অবশ্যই সেটার জন্য একটা নেটওয়ার্ক লাগবে। আপনার লোকাল লোকাল নেটওয়ার্কে যদি আপনি কোনো একটা সার্ভার মানে কানেক্ট করতে চান ক্লায়েন্ট দিয়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটাকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে। মানে এইটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে কিভাবে একটা বিপিসি ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, ভার্চুয়াল কেন বলা হয় ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, এটা আইসোলেটেড, মানে একটা নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্ক সম্পূর্ণ ডিফারেন্ট। হ্যাঁ, একটা থেকে আর একটা কিন্তু রিচেবলও না। যদি আপনি রিচেবিলিটি এস্টাবলিশ করতে চান, দ্যাট ক্যান বি পসিবল, বাট মানে বাই ডিফল্ট একটা বিপিসি থেকে আরেকটা বিপিসি কখনো রিচেবল হবে না। এই জন্য দিস ইজ কল্ড আইসোলেটেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে। তো আমরা কি করব, ক্লাউড বিপিসি নামে যে নেটওয়ার্ক করা আছে আগে সেটা আমরা সিলেক্ট করে দিলাম। দেখেন ক্লাউডেক্স বিপিসি। ক্লাউডেক্স কেন, ওয়াই ক্লাউডেক্স? ক্লাউডেক্স হলো ক্লাউড এক্সপার্টস এর সংক্ষেপে ক্লাউডেক্স, ঠিক আছে, এটা একটা নাম, নাথিং এলস। ওকে, এখন দেখেন আমাদের এখানে প্রাইভেট নেট সাবনেট আছে, কতগুলো সাবনেট আছে। আহ, একটা আছে প্রাইভেট সাবনেট, আগেই করা আছে, এগুলো আমরা করেছি, কারণ যখন আমরা নেটওয়ার্ক করেছি তখন আমাদের সাবনেটও ক্রিয়েট করতে হয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা ক্লাউডেক্স পাবলিক সাবনেট 1 এটা নিয়ে নিব, এটা নিয়ে নেব ফর সাবনেট। আর এখানে অটো অ্যাসাইন পাবলিক আইপি, সেখানে এটা এনাবেল করে দেব, কারণ যে সার্ভার আমরা ক্রিয়েট করব সেটা বাহির থেকে অ্যাক্সেস করব। এখন বাহির থেকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই ওই কম্পিউটারের মধ্যে অথবা ওই সার্ভারের মধ্যে কিন্তু পাবলিক আইপি থাকতে হবে। আপনার যদি প্রাইভেট আইপি থাকে তাহলে ইউ ক্যানট অ্যাক্সেস দ্যাট কম্পিউটার ফ্রম আউটসাইড, ঠিক আছে। এটাকে কিন্তু আপনার পারবেন প্রাইভেট নেটওয়ার্কেও থাকলে, সেক্ষেত্রে আবার ডিফারেন্ট সিনারিও, আপনাকে জাম সার্ভার তৈরি করতে হবে অথবা ব্যাটসন হোস্ট তৈরি করতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, ওকে। বাট মানে ওয়েব সার্ভার তৈরি করতে হলে অ্যাটলিস্ট আপনার কিন্তু পাবলিক আইপি লাগবে। এখন দেখেন আমরা সিকিউরিটি গ্রুপ এই মুহূর্তে করছি না, বিকজ অফ আমাদের লিনাক্সের ক্লাস, আমরা কিন্তু এখন ক্লাউডের ক্লাস নিচ্ছি না। সো আমাদের এটা একেবারে খুব মিনিমাল জিনিস বুঝিয়ে যাওয়া উচিত বলে মনে হয়। তো এখানে সিলেক্ট এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ, এখানে আমরা কি করব, এখানে আমরা ডিফল্টটা দিয়ে দিই, ডিফল্ট যেটা আছে বাই ডিফল্ট ওটা নিয়ে নিচ্ছি। আর এখানে কনফিগারের মধ্যে আমি 20 GB ডিস্ক নিয়ে নিচ্ছি, স্টোরেজ, কনফিগার স্টোরেজ, কারণ আমার যখন সার্ভার থাকবে সেখানে সার্ভারে কিন্তু অপারেটিং সিস্টেম কিন্তু আমাকে সেট আপ করতে হবে, হ্যাঁ, ওখানে থাকবে এবং সেখানে আরো কিছু ভলিউম আমরা ক্রিয়েট করতে পারি। সেজন্য আমরা 20 GB ডিস্ক নিয়ে নিচ্ছি। এখন আহ, আর কিছুই নাই, শুধু এই কয়েকটা বিষয়, যে যে বিষয়গুলো দেখালাম, এগুলো কমপ্লিট করতে কয়েকটা সেকেন্ড সময় লাগবে। যখন আপনি এগুলো জানবেন জাস্ট চেক করে করে যাবেন। এরপরে যখন শেষ হবে তখন এখানে গিয়ে আপনি লঞ্চ ইনস্ট্যান্স বাটনে ক্লিক করবেন ডান দিকে, হ্যাঁ, ডান দিকে নিচে লঞ্চ ইনস্ট্যান্স। বাট আপনি একটু রিভিউ যদি করতে চান করতে পারেন, এই যে সামারের এখানে গিয়ে যে নাম্বার অফ ইনস্ট্যান্স একটা ক্রিয়েট হবে এবং সফটওয়্যার ইমেজ হবে উবুন্টু 24.04 এমডি 6 এর।
আর ভার্চুয়াল সার্ভার টাইপ হবে T3 মাইক্রো, আর ফায়ারওয়াল সিকিউরিটি গ্রুপ হবে ডিফল্ট, যেটা আমরা দিয়েছি। স্টোরেজ হবে 20 GB ও একটা ভলিউম। চাইলে আপনি মাল্টিপল ভলিউম আপনি অ্যাটাচ করতে পারেন, ঠিক আছে? তো এভরিথিং ইজ ওকে নাও, সো গোয়িং টু লঞ্চ ইনস্ট্যান্স। এটা আপনাকে 1 থেকে 1 মিনিটের মতো ওয়েট করতে হবে, বাট সাকসেসফুলি ইনস্ট্যান্স কিন্তু লঞ্চ হয়ে গেছে। বাট এটা ফাংশনাল হতে আরো 1 মিনিট সময় লাগবে। তো ইন দ্য মেইন টাইম আমরা একটু দেখে নিই যে ইনস্ট্যান্স যে ক্রিয়েট হচ্ছে সেটা একটু ওভারভিউ দিয়ে আসি, এর মধ্যে এটা রান হয়ে যাবে। দেখেন, যখন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি, লিনাক্স সার্ভার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। লিনাক্স সার্ভারের সাথে আই দিয়ে একটা ইনস্ট্যান্স আইডি ক্রিয়েট হয়েছে, এবং লিনাক্স সার্ভার যেভাবে নাম দিয়েছিলাম আমরা, সেই নেম এখানে পড়ে গেছে। ইনস্ট্যান্স আইডি পাবলিক অ্যাড্রেস পড়ে গেছে 13.250.95.77। একটা প্রাইভেট আইপি পড়ে গেছে। ডেফিনেটলি আপনার একটা, যেহেতু পাবলিক আইপি কেন পড়েছে, আমরা পাবলিক আইপি এনেবল করে দিয়েছিলাম, হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর প্রাইভেট আইপি বাই ডিফল্ট পড়বেই, কারণ আমরা প্রাইভেট সাবনেট, পাবলিক একটা সাবনেট নিয়েছি। যেহেতু একটা সাবনেট নিয়েছি, ওই সাবনেটের পাবলিক প্রাইভেট আইপি নিশ্চয়ই আছে, ঠিক আছে? এরপরে হোম হোস্ট নেম যেটা, সেটা আইপি নেম এভাবে দেওয়া আছে, এটা প্রাইভেট হোস্ট নেম। আর পাবলিক হোস্ট নেম ইলাস্ট্রিক আইপি অ্যাড্রেস, এখানে এইটা হলো পাবলিক হোস্ট নেম। দেখেন ডিএনএস নেম আছে। আর বিপিসি আইডি কোন বিপিসির মধ্যে পড়েছে, কোন সাবনেটের মধ্যে পড়েছে, ঠিক আছে? অটো অ্যাসাইন আইপি কোনটা, হ্যাঁ, আমরা কোনো রোল অ্যাসাইন করিনি এখন। এই সমস্ত ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং ডিটেলে গিয়েও আরো কিছু ইনফরমেশন দেখতে পাবেন। এমআই আইডি কি নিয়েছেন, মনিটরিং এটা করবে কিনা। হ্যাঁ, এই মনিটরিংটা হলো বেসিক না, অ্যাডভান্স মনিটরিং। এমনিতেই মনিটরিং করবে। ইসি2 ইনস্ট্যান্স যদি ক্রিয়েট করেন, আপনি বেসিক একটা মনিটরিং পাবেন, আপনাকে এই জন্য এডাব্লিউএস কে পেমেন্ট করতে হবে না। বাট এখানে ডিজেবল কথার অর্থ হলো এটা অ্যাডভান্স মনিটরিং কিনা, যেটা আপনাকে পেমেন্ট করতে হবে ক্লাউড ওয়াস ইউজ করলে, সেটা। আর এখানে প্ল্যাটফর্ম ডিটেলস, লিনাক্স আছে, এমআই আছে, এই বিষয়গুলো, লঞ্চ টাইম আছে, কখন আপনি লঞ্চ করেছেন, কোন টাইমে, সেটা, এমআই লোকেশন কোথায়, এবং কি পেয়ার কি আছে, ডিটেলস। দেয়ার আর মোর ইনফরমেশন ওকে অ্যাবাউট দিস ইসি2 ইনস্ট্যান্স কম্পিউটার, ওকে। এরপরে দেখেন এখানে স্ট্যাটাস আছে, এখানে বেশ কিছু ইনিশিয়ালাইজ, ইট ইজ সিস্টেম স্ট্যাটাস চেক স্টিল ইনিশিয়ালাইজ। এখনো কিন্তু এখনো পুরোপুরি ফাংশনাল হয়নি। মনিটরিং, এখানে মনিটরিং এ দেখেন যে সিপি ইউটিলাইজেশন কত আসে, একেবারে মিনিমাল, নো ডাটা, কোনো কিছু স্টার্ট হয় না, যেহেতু দ্যার ইজ নো ডাটা, ওকে। নো ডাটা অ্যাভেলেবেল, সবকিছুই নেটওয়ার্ক আউট, নেটওয়ার্ক প্যাকেট, এভরিথিং ইজ দেয়ার। হ্যাঁ, আপনি এগুলো একটা একটা করে ভিজিট, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, চাইলে আরো অ্যাড করা যায় এভাবে। সিকিউরিটিতে গিয়ে দেখেন যে কোন সিকিউরিটি গ্রুপে পড়েছে, যেটা আমরা দিয়েছিলাম বাই ডিফল্ট, যেটা সেখানে 22 পোর্ট ওপেন করা আছে, 80 পোর্ট ওপেন করা আছে। যদি আমি এই কম্পিউটারে কোনো অ্যাপাসি ওয়েবসাইট সেট আপ করি, তাহলে সেটা রান করবে। এবং 22 পোর্ট দিয়ে, অর্থাৎ আমি এসএসএস দিয়েও অ্যাক্সেসও করতে পারবো। এটা হলো ইনবাউন্ডে, এবং আউটবাউন্ডে এভরিথিং ইজ অ্যাক্সেসেবল ফ্রম ইনসাইড টু আউটসাইড, দ্যাট ইজ আউটবাউন্ড রোল, ওকে। যেহেতু ইন্টারনেট কানেক্টেড হচ্ছে, সো এভরিথিং ইজ অ্যাক্সেসেবল, ওকে। নেটওয়ার্কিং এর ভিতরে বেশ কিছু ইনফরমেশন আছে, বিপিসি আইডি, সাবনেট, এই পাবলিক আইপি অ্যাড্রেস, পাবলিক IP4 অ্যাড্রেস, হোস্ট নেম, দের আর মোর ইনফরমেশনস। অ্যান্ড স্টোরেজের ভিতরে যে 20 GB আমরা ডিস্ক নিয়েছিলাম, সেই 20 GB ডিস্ক আমরা দেখতে পাচ্ছি। তো লিনাক্সের ক্লাস করতে গিয়ে আমরা একটা ক্লাউড সার্ভার ক্রিয়েট করলাম, যেটা গ্লোবালি 95% কোম্পানি এই EC2 ইনস্ট্যান্স ইউজ করে, ঠিক আছে? হ্যাঁ, যে সার্ভিস ইউজ করুক না কেন AWS এর, সবাই EC2 ইনস্ট্যান্স, কারণ সবাই তো হোস্টিং করে। সুতরাং আপনি হোস্টিংটা জেনে গেলেন যে কিভাবে, হাউ টু ক্রিয়েট এ বিপিএস সার্ভার ইন ক্লাউড প্ল্যাটফর্ম, AWS ক্লাউড প্ল্যাটফর্ম, ঠিক আছে? এরপরে আপনি এটা কনফিগার করবেন কিভাবে আপনার ওয়েবসাইট হোস্ট করতে হয়, সেটা হয়তো ডিফারেন্ট থিংস। এটা আমরা হয়তো পরে দেখাতে পারি, ঠিক আছে? কিন্তু এখন আমরা যাই, ইনস্ট্যান্সে যাই। ইনস্ট্যান্সে গিয়ে দেখি যে সিস্টেমস স্ট্যাটাস চেক স্টিল ইট ইজ ইনিশিয়ালাইজিং। একটু ওয়েট করি আমরা। 3/3 চেকস পাস, আমাদের এটা হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে যাই যে লিনাক্স এনভায়রনমেন্ট সেটআপ এন্ড নেভিগেশনে সেটআপ লিনাক্স সার্ভার ক্লাউড বিপিএস সার্ভার, এটা কিন্তু আমাদের ডান, এটা আমরা বলতে পারি এটা ডান হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, আমাদের নেক্সট লেসন হলো কানেক্ট অ্যান্ড লগ ইন লিনাক্স সার্ভার। কিভাবে আমরা এই যে লিনাক্স সার্ভার তৈরি করলাম ক্লাউডের ভিতরে, ক্লাউড ভিপিএস, এটা কিভাবে কানেক্ট করতে হয়, এবং হাউ টু লগ ইন দিস লিনাক্স সার্ভার, এটা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ।
দেখেন কিভাবে করতে হয়। তো আমরা যাব কোথায়, আমরা যাব সেই EC2 ইনস্ট্যান্স ড্যাশবোর্ডে, যেখানে ইনস্ট্যান্স আছে সেই ইনস্ট্যান্সের মধ্যে, এবং সেখান থেকে ইনস্ট্যান্স ওপেন করব। ইনস্ট্যান্স যখন ওপেন করব, ওপেন করার পরে ডান দিকে দেখবেন যে কানেক্ট নামে একটা বাটন আছে, সেই কানেক্ট বাটনে ক্লিক করতে হবে। কানেক্ট বাটনে ক্লিক করলে দেয়ার আর ফিউ কানেকশন methodology like EC2 instance connect, EC2 instance connect endpoint, SSM session manager, EC2 serial console, এই চারটা বিষয় আছে। আপনি যেটা আহ, ভালো লাগে আপনি সেভাবে কিন্তু কানেক্ট করতে পারেন। যেমন আমি যদি এই মুহূর্তে EC2 ইনস্ট্যান্স কানেক্টে যাই, তাহলে কি করতে হবে, আমি এখানে সিলেক্ট করা আছে দেখেন এইভাবে, এটা কিন্তু বাউন্ডারি ব্লু আছে, দ্যাট মিনস ইট ইজ সিলেক্টেড মেন। তো এটাকে EC2 ইনস্ট্যান্স কানেক্ট দিয়ে আমি কোনো কিছুই করবো না। যদি আমি এখানে কানেক্ট বাটনে ক্লিক করি, তাহলে এটা ব্রাউজারে কানেক্টেড হয়ে যাবে। যদি কখনো কোনো সার্ভারকে, EC2 ইনস্ট্যান্স সার্ভারকে আপনার ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে হয়, হ্যাঁ, কোনো SSH ক্লায়েন্ট আপনার কাছে নাই, যেমন পুটি নেই অথবা মোবাইল স্টপ নেই, তাহলে কি করতে হবে, এভাবে আপনি ব্রাউজার দিয়ে কানেক্ট করতে পারবেন। তো দেখেন এখানে আমি এলএস দেই, আমি রুট ডিরেক্টরিতে আসি, আমি আসি ইউজারের হোম ডিরেক্টরিতে। PWD দিয়ে যদি দেখি, এই যে এলএস দিয়ে দেখলাম যে কিছু নেই। এলএস কেন দিলাম, হ্যাঁ, আমি এর আগে একটু বুঝিয়ে নিই যে লিনাক্স সার্ভার যে করলাম, এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, যেমন ওয়েলকাম টু উবুন্টু, ডকুমেন্টেশন কোথায় আছে, তারপরে ম্যানেজমেন্ট আছে, সাপোর্ট আছে, সিস্টেমের কিছু ইনফরমেশন শো করছে, সিস্টেম লোড 0.0, ইউজেস 9.8% অফ 18 GB মেমোরি ডিস্ক। আমরা 20 GB ডিস্ক নিয়েছিলাম, সেখান থেকে 9.8 এটা আপনার এই লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজেস হয়েছে, এবং সোয়াপ ইউজেস এখন নেই। মেমোরি 25%, যেমন আমরা মেমোরি নিয়েছিলাম 1 GB মেমোরি, আপনাদের মনে থাকার কথা। টু ভার্চুয়াল সিপিইউ নিয়েছিলাম, দুইটা লজিক্যাল সিপিইউ নিয়েছিলাম, ঠিক আছে। আর প্রসেসর প্রসেস আছে 110টা প্রসেস চলছে এই মুহূর্তে। এই বেশ কিছু ইনফরমেশন এখানে দেখতে পাবেন। আর এখানে এলএস কমান্ড দেওয়ার অর্থ হলো লিস্ট করা, যে আমি যে একেবারে লগ ইন করার পরে ইউজারের হোম ডিরেক্টরিতে আমি লগ ইন করলাম, কিন্তু কি আপনি আপনি বুঝতে পারবেন না। আপনি যখনই PWD কমান্ড দেবেন, PWD, তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনি কোন ডিরেক্টরিতে আছেন। হোম উবুন্টু। হোম কেন? কারণ লিনাক্সে আপনার ইউজারগুলো হোম ডিরেক্টরির আন্ডারে থাকে। রুটের ভিতরে অনেকগুলো ডিরেক্টরি থাকে, আমরা রুটও দেখব। তো রুটের ভিতরে হোম একটা ডিরেক্টরি আছে, হোমের ভিতরে আপনার উবুন্টু যে ইউজার, আমি কিন্তু যখন অটোমেটিকলি লগ ইন করছি, এটা কিন্তু উবুন্টু ইউজার দিয়ে লগ ইন হয়েছে। যখন আমরা পুটি দিয়ে লগ ইন করবো অথবা আদার কোনো SSH ক্লায়েন্ট দিয়ে লগ ইন করবো, তখন কিন্তু একটা ইউজার নেম বলে দিতে হবে। সেটা হলো বাই ডিফল্ট উবুন্টুর ইউজার নেম হলো উবুন্টু, সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি এখানে এটা দেখালাম, এবং আমি যদি রুটে যাই, এলএস রুটে গিয়ে এখানে সিডি, সিডি হলো চেঞ্জ ডিরেক্টরি, এটা মনে রাখবেন, সিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপরে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে আমরা রুটে যাব। রুটে যাওয়ার পরে যদি আমরা এলএস কমান্ড দিই, দেখেন এখানে বিন, বুট, ইটিসি, লাইব্রেরি, লাইভ, মিডিয়া, হ্যাঁ, রুট, এই যে আছে সব ইনফরমেশন আছে। এখানে হোমও আছে। হোম কোথায় আছে, এই যে হোম আছে এখানে। তো হোমে যদি আবার আমি যাই সিডি দিয়ে, সিডি কেন দিলাম, চেঞ্জ ডিরেক্টরির শর্ট ফর্ম হলো সিডি কমান্ড। তো সিডি দিয়ে যদি আমি হোম দেই, হোম লিখে যদি ট্যাব দেই, তাহলে কিন্তু এটা চলে আসবে। চলে আসার পরে যদি আমি এখানে এলএস আবার কমান্ড দিই, এখন ওই উবুন্টু দেখতে পাচ্ছি। আবার উবুন্টুতে যদি যেতে চাই, এখন কিন্তু আমি হোমে আসছি, যখন এলএস সিডি দিয়ে হোমে দিলাম, তখন কিন্তু হোমে চলে আসলাম, ঠিক আছে। এখন সিডি দিয়ে আমি আবার উবুন্টুতে যদি যাই, তো আবার কি আসছে, উবুন্টুতে চলে আসছে। এটা উবুন্টু ডিরেক্টরিতে চলে আসছে। এখন উবুন্টু ডিরেক্টরির মধ্যে, উবুন্টু ডিরেক্টরি বাট ইটসেলফ ইজ এ ইউজার। তো এখানে এলএস কমান্ড যদি দেই, তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না, কারণ উই ডিডন্ট ক্রিয়েট এনিথিং ইনসাইড উবুন্টু ডিরেক্টরি, ঠিক আছে। তো এইটা দেখালাম আমি ব্রাউজার দিয়ে। তো আমরা যদি এখানে ক্লোজ করে দিই, এখানে ক্লোজ করে দিই, আমরা আরেকটা ওয়েতে কানেক্ট করাটা দেখাবো এই মুহূর্তে। যেমন আমরা যদি আম, একটা আছে SSH, এটা হলো ব্রাউজার দিয়ে। এখানে ব্রাউজার দিয়ে এগুলো EC2 ইনস্ট্যান্স কানেক্ট এন্ড পয়েন্ট, SSM সেশন ম্যানেজার, EC2 সিরিয়াল কনসোল, এই যে চারটা কানেক্টিভিটি মেথড, এইগুলো হলো ইন ওয়েব ব্রাউজার। বাট আপনি যদি চান যে ইউ হ্যাভ অলরেডি ইনস্টলড পুটি অর any other like mobile exam is better than PuTTY because it can handle multiple session, হ্যাঁ। সো আপনি এখানে এই SSH ক্লায়েন্ট ইউজ করতে পারেন।
আমি এখন ওপেন করি মোবাইল এক্সট্রা। পুটি দিয়ে দেখানোর দরকার নেই, যেহেতু পুটি আপনারা পারেন। আচ্ছা, একটু দেখিয়ে নিই আমি। পুটি দিয়ে করলে কি হবে যে আমার ওটাকে কনভার্ট করতে হবে। আমি মোবাইল এক্সট্রাম দিয়ে দেখাই দিই। দেখেন মোবাইল এক্সট্রাম কিভাবে ইউজ করতে হয়। একটা সেশন ছিল, সেই সেশনটা ডিলিট করে দিচ্ছি। এখন নতুন সেশন আমি যদি যাই, দেখেন সেশন সেটিংস। সেশন সেটিংস থেকে এসএসএস কানেক্ট করব এবং রিমোট হোস্ট যেটা সেটা দেব। রিমোট হোস্ট কি? আমি যদি ইসি2 ইনস্ট্যান্সে যাই, রিমোট হোস্ট হলো পাবলিক আইপি অ্যাড্রেস অথবা পাবলিক ডিএনএস অ্যাড্রেস, আপনি যেটা দেন সেটাই কিন্তু কাজ করবে। তো পাবলিক ডিএনএস আমরা নেই এখান থেকে, পাবলিক আইপি অ্যাড্রেস আমরা নেই, এবং স্পেসিফিক ইউজার নেম যেটা বলেছিলাম, আপনাকে বাই ডিফল্ট একটা ইউজার নেম দিতে হবে। এখন উবুন্তুর বাই ডিফল্ট ইউজার নেম কি? হ্যাঁ, ডিফল্ট ইউজার নেম উবুন্তু, এইটা আমরা দিয়ে দিলাম। এখন এখানে আর কিছুই দরকার নেই, আমরা মোবাইল এক্সট্রামে যাই, অ্যাডভান্স এসএসএস এ গিয়ে এখানে বলে দিতে হবে প্রাইভেট কি। আমরা যেহেতু একটা কি পেয়ার তৈরি করেছিলাম, আগে নাম দিয়েছিলাম লিনাক্স সার্ভার, যখন সার্ভার তৈরি করেছিলাম, সেটা নিশ্চয়ই ডাউনলোড করেছেন, অটোমেটিক ডাউনলোড হয়ে যায় প্রথমবার যখন আপনি ক্রিয়েট করবেন সার্ভার। which is basically Linux server, because this topics, this আমি এই এই রুট দিয়ে আমি এলএস কমান্ড, এলএস মানে লিস্ট ডিরেক্টরি, সেটা আমরা দেখলাম। তো আমরা যদি যাই এখানে, আমরা একটু আর্লি করতে হবে, বিকজ অফ দেয়ার আর মেনি সেকশন অ্যান্ড লেসনস। ওকে, সো লিনাক্স টার্মিনাল নেভিগেশন এটা দেখবো। আমরা শেষ করলাম কি? আমরা শেষ করলাম সেট আপ লিনাক্স সার্ভার, ক্লাউড বিপিএস, এটা শেষ করলাম, এবং কানেক্ট অ্যান্ড লগ ইন লিনাক্স সার্ভার, সেটাও আমরা শেষ করলাম। তো আমাদের এখন পুরোপুরি এনভায়রনমেন্ট রেডি, হ্যাঁ, টু টু কন্ডাক্ট লিনাক্স ফান্ডামেন্টাল অ্যান্ড শেল স্ক্রিপ্টিং ক্লাস। ঠিক আছে, তো এখন শুরুতেই আমাদের যেটা করতে হবে, লিনাক্স টার্মিনালের নেভিগেশন সম্পর্কে আমাদের একটা আইডিয়া নিতে হবে। সেই আইডিয়া নিতে হলে আমাদের লিনাক্স সার্ভারে যেতে হবে। তো আমরা এটা ক্লিয়ার করি। দেখেন, ক্লিয়ার করার কমান্ড হলো CLEAR। এই ক্লিয়ার কমান্ড যখন দেবেন তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই যে ক্লিয়ার হয়ে গেল। আর বাম দিক থেকেও আপনি বিভিন্ন ডিরেক্টরিতে যেতে পারেন চাইলে। এই যে উবুন্তুর মধ্যে কিছুই নেই, দেখেন। হ্যাঁ, সবকিছু যা আছে এগুলো হলো ডট দিয়ে যে ফাইল গুলো দেয়া আছে, এগুলো হিডেন ফাইল। হ্যাঁ, এখানে আপনি অবশ্যই এই ফাইলগুলো দেখতে পাবেন, ls-la। হ্যাঁ, যখনই দেবেন তখন কিন্তু হিডেন ফাইল সহ কোথায় আসছে, আমি রুটে আসছি। আমি যদি একটু ইসে যাই, যেহেতু বাম দিকে আমি দেখাচ্ছি উবুন্টু ডিরেক্টরি, সুতরাং আমাদেরকে হোমে যেতে হবে। হোম উবুন্টু, এই আমি এখন আবার ক্লিয়ার করি, CLEAR, ক্লিয়ার। ক্লিয়ার করা আবার ক্লিয়ার হয়ে গেল। যে বিষয়টা দেখাতে চেয়েছিলাম সেটা হলো যে
বাম দিকে যখন দেখলাম যে উবুন্টু মানে ইউজারের ডিরেক্টরির মধ্যে দেখতে পাচ্ছি অনেক কিছু, তাহলে এখানে কেন শো করতেছে না? এলএস দিলে কিছু শো করতেছে না, বিকজ কেন শো করতেছে না? এগুলো হলো হিডেন, ডট দিয়ে যেহেতু সব হিডেন, এলএস মাইনাস এল। এখন দেখেন আবার সেম ইনফরমেশন গুলো, সেম ফাইলগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এই যে একটা বিষয় দেখলাম, আর একটা বিষয় যেটা দেখবো যে আমি কোন ইউজার দিয়ে লগ ইন করছি এই মুহূর্তে, হ্যাঁ সেটা একটু জানার দরকার আছে। অনেক সময় আমি যদিও জানি যে আমি উবুন্টু ইউজার দিয়ে লগ ইন করেছি, বাট আমি কমান্ড দিয়ে দেখতে চাই, সেক্ষেত্রে হু এম আই এই কমান্ডটা যদি দেখি, এই কমান্ডটা দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমি কোন ইউজার দিয়ে। এখানে যদি ফর এক্সাম্পল ক্লাউডেক্স নামে যদি কোনো একটা ইউজার তৈরি করি এখানে লিনাক্স এর মধ্যে, এবং সেখানে যদি লগ ইন করি ক্লাউডেক্স ইউজার দিয়ে, তখন যদি হু এম আই দেই তাহলে ওইটা আসবে, উবুন্টু কিন্তু তখন আসবে না। সুতরাং একটা ইউজারকে আপনি কোন ইউজার দিয়ে কানেক্টেড আছেন অথবা অ্যাক্সেস করে আছেন লিনাক্স মেশিন, রিমোট মেশিনকে, সেটা যদি দেখতে চান তাহলে হু এম আই দিয়ে দেখতে হবে। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করি আমরা। ক্লিয়ার করে আমি একটু ফ্রেশ ইন্ডোতেই কাজ করতে পছন্দ করি, যার কারণে উপর দিক থেকে বেসিক্যালি সেই জন্য ক্লিয়ার করে বারবার উপরে যাই। তো এখন দেখেন এই কম্পিউটার বা এই সার্ভারের যখনই আপনি ওয়েব সার্ভার করবেন বা অন্য কোনো ডিফারেন্ট সার্ভার করবেন, সেক্ষেত্রে সামটাইমস ইউ হ্যাভ টু নো দ্য হোস্ট নেম অফ দ্য কম্পিউটার অর সার্ভার। তো হোস্ট নেমটা কিভাবে জানবেন? হোস্ট নেম, এটা যখন দেবেন তখন কিন্তু হোস্ট নেম চলে আসছে এখানে। ইউ ডিডেন্ট কনফিগার এনি হোস্ট নেম ইয়েট ফর দিস সার্ভার, দ্যাটস ওয়াই আপনি কিন্তু বাই ডিফল্ট যে হোস্ট নেমটা আছে, যেমন আইপি, প্রাইভেট আইপির যে ইয়েটা আছে IP-10.10.0.1.50 মানে 158, এইভাবে একটা আছে, কারণ এটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আমি যদি এইখানে দেখাই, এইটা এই 10.0.1.158, এটি হলো প্রাইভেট IP4 অ্যাড্রেস, ঠিক আছে? এটাই কিন্তু আপনি হোস্ট নেম হিসেবে দেখতে পাচ্ছেন এবং আইপি হাইফেন দিয়ে দেখা যাচ্ছে। তো আমরা এটা দেখলাম। যদি আপনি হোস্ট নেম এখানে লেখেন বা হোস্ট নেম কনফিগার করেন, তাহলে ওইটা আপনারা দেখতে পাবেন। তো ইউনেমটা দেখা যায় অনেক সময় আমরা জানি যে আপনার লিনাক্সের ইনফরমেশনগুলো জানার জন্য ইউনিম মাইনাস এইটা যদি দেই, তাহলে লিনাক্সের ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন লিনাক্স আইপি, এইটা একটা হোস্ট নেম, হ্যাঁ এটা লিনাক্স কার্নেল, এইটা হোস্ট নেম, এখানে হোস্ট নেম চলে আসছে, মানে এখানে ডিটেল ইনফরমেশন। ইউনিম মাইনাস দিয়ে আপনি টোটাল মানে অপারেটিং সিস্টেমের ইনফরমেশনটা দেখতে পাবেন, যেমন আপনি কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন, এই মুহূর্তে লিনাক্স কার্নেল ইউজ করতেছেন, বাট এটা উবুন্টু, উবুন্টু কিন্তু শো করতেছে এখানে, ঠিক আছে? আর এইটা কখন ইনস্টল করছেন সেই ইনফরমেশনগুলো, মানে অ্যাক্সেস করছেন সেটা, হ্যাঁ, এবং এটা কোন প্ল্যাটফর্ম সেটা দেখা যাচ্ছে, যে x86 নাকি ARM বেস নাকি অন্য কোনো কিছু, সেটা দেখতে পাচ্ছেন। আর এটা জিএনইউ লিনাক্স, এই ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাবেন। তো এইটা হলো ইউনিট মাইনাসে, যারা লিনাক্সে একদম নিউ আছেন, এই ইনফরমেশনগুলো আপনাদের একটু নোট করে নেবেন, এবং এগুলো অনেক সময় কাজে লাগে। যখন কোনো সার্ভার বা সার্ভিস কনফিগার করবেন, তখন আপনার অনেক ইনফরমেশন জানা লাগতে পারে, এটার প্ল্যাটফর্মটা কি, মানে আর্কিটেকচারটা কি, ভার্সন কি, এটার কার্নেল কি, ডিস্ট্রিবিউশন কি, এই তখন ইউনিট মাইনাসে দিয়ে আপনি সহজেই এটা দেখতে পাবেন, ঠিক আছে? এরপরে যদি আপনি আরেকটা ইনফরমেশন আছে, যেমন কার্নেল ইনফরমেশন, সেটা কিভাবে দেখতে পারবেন? ডিটেলস ইনফরমেশন, সেটা হলো এলএসবি আন্ডারস্কোর আপনার রিলিজ, RELEASE রিলিজ, তারপর হাইফেনে দেবেন, তাহলে দেখবেন যে নো এলএসবি মডিউলস আর অ্যাভেলেবল, বাট এটা ডিস্ট্রিবিউশন, যেটা লিনাক্সের ডিস্ট্রিবিউশন ইনফরমেশন শো করে, যে এটা উবুন্টু, তারপরে এটা ডিসক্রিপশন হলো উবুন্টু 24.04.4 LTS, রিলিজ হলো 24, এটা হলো ভার্সন, মেইন ভার্সন, এটাও ভার্সন, এটা হলো রিলিজ ভার্সন, আর কোড নেমটি হলো নোবেল, ঠিক আছে? এটা একটা ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পেলেন, LSB আন্ডারস্কোর রিলিজ হাইফেন দিয়ে, ঠিক আছে? তো এখন আরেকটা জিনিস, আমরা কোন ডিরেক্টরিতে আছি সেটা তো আমরা আগেই দেখালাম, PWD তে আছি। PWD দিলে আপনি কোন ডিরেক্টরিতে আছে সেটা দেখতে পাবেন। ধরেন আপনি যদি চান যে আপনি সিডিতে গিয়ে রুটে যাবেন, রুটে গেলেন, এখন যদি আপনি দেখতে চান যে আপনি কোন ডিরেক্টরিতে আছেন, তাহলে আপনি রুট শো করবে, এইভাবে রুট শো করবে, দেখেন রুট শো করতে আছে। আপনি যদি চান সিডি ভারে যাবেন, ভারে গিয়ে PWD দেবেন, তাহলে আপনাকে শো করবে যে আপনি রুটের ভারে আছেন। তাহলে আমরা PWD এই নেভিগেশনটা আমরা জানলাম, এবং আপনি হোস্ট নেম দিয়ে এইটা জানলেন। আবার হোস্ট নেম আর একটা কমান্ড আছে, যেমন হোস্ট
নেম, সিটিএল, এটা দিয়ে আপনি আরো ডিটেলস ইনফরমেশন হোস্ট নেম সম্পর্কে জানতে পারবেন যে এই হোস্ট নেমের আন্ডারে এই কম্পিউটারটার নামটা কি। এটা হচ্ছে কম্পিউটার হাইফেন বিএম। আমরা দেখি না যে উইন্ডোজের মধ্যে আমরা কম্পিউটার নেম আমরা নিজেরা কিন্তু চেঞ্জ করতে পারি, এবং যখন সেট আপ করি তখন বাই ডিফল্ট একটা কম্পিউটার নেম দেওয়াও লাগে উইন্ডোজ সেট আপ করার সময়। তো এটা হচ্ছে নেম, হোস্ট নেম, তারপরে এটা এটা হলো আইকন নেম। আর মেশিন আইডি হলো মেশিন আইডি, বুট আইডি, ভার্চুয়ালাইজেশন হলো অ্যামাজন, অপারেটিং সিস্টেম হলো উবুন্টু 24.4.0 এলটিএস, এবং কার্নেল হলো লিনাক্স কার্নেল। এবং লিনাক্স কার্নেলের মধ্যে এটার আবার ভার্সন আছে যে এটা কোন ভার্সন, কোন লিনাক্স কার্নেলের ভার্সন, ঠিক আছে। আর্কিটেকচারটা কি x86, এবং হার্ডওয়্যার ভ্যান্ডার হলো অ্যামাজন। এটা অ্যামাজন প্রোভাইড করতেছে, এবং ফার্মওয়্যার হলো 1.0। এবং ফার্মওয়্যার ডেট কবে, সেটা 16 তারিখে 2017 সালের 16 অক্টোবর এরকম একটা ডেট দেয়া আছে, মানডে ফার্মের ডেট। এবং ফার্মের এজ হলো 8 মান্থ, হ্যাঁ, 3 ইয়ার্স 8 মান্থ 6 ডেজ, না, 8 ইয়ার্স, 8 ইয়ার্স 8 মান্থ 3 উইকস 6। এই ইনফরমেশনটা আপনি জানতে পাবেন যে আপনার এটার মধ্যে যে ফার্মওয়্যার আছে সেই ফার্মওয়্যারের এজটা কত। তো আমরা জানলাম এখানে লিনাক্স সার্ভার লগ ইনের যে ইনফরমেশনগুলো আছে সেই জিনিসগুলো আমরা জানলাম, এবং লিনাক্স টার্মিনাল নেভিগেশন সেই জিনিসগুলো আমরা জানলাম। এবং এখানে যদি আমরা আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে যদি দেখাই, যেমন একটা জিনিস দেখালাম, ক্লিয়ার কমান্ড দিয়ে কি করতে হয়। ক্লিয়ার কমান্ড দিয়ে আমি পুরো স্ক্রিনটা মুছে ফেললাম। এলএস কমান্ড দিয়ে আমরা লিস্ট দেখলাম। এলএস-এল দিয়ে আমরা ওটাকে মানে এইভাবে, যেমন আমরা এলএস দিয়ে আগের কমান্ডে এইভাবে এদিকে এদিকে দেখতেছি, আর মানে এটাকে বলে ভার্টিক্যালি, হরিজন্টালি। আর যদি এইভাবে আমরা দেখি, এই ভার্টিক্যালি দেখতে চাই, তাহলে কি হবে যে এলএস-এল দিতে হবে। হ্যাঁ, এলএস-এল যখন দেবেন তখন কিন্তু আপনার আম, মানে -L দিলে আপনার ওই ফাইলগুলো চলে আসছে। এল এল মাইনাস এলএস-এল এ দেবেন, এলএস-এল এ যখন দেবেন তখন সে আপনার এই ডট দেখা যাচ্ছে এখানে, এই যে ডট, একটা ডট এবং দুইটা ডট, হ্যাঁ, সেই জিনিসগুলো দেখতে পাবেন। সাধারণত এলএস-এল দিলেই যথেষ্ট, কারণ এলএস-এল দিলে আপনার এই যে ফাইলস ফোল্ডারগুলো আছে এগুলো দেখতে পাবেন। হুম। আর এলএস-এল যখন এলএস-এল এ যখন দেবেন, না, এলএস-এল এ যখন দেবেন তখন আপনার এই যে হিডেন ফাইলটা সহকারে শো করবে। দেখেন, একটু আগে আমরা এলএস-এল দিয়েছি, তখন কিন্তু এখানে হিডেন ফাইলটা কিন্তু শো করে নাই। কিন্তু যখনই আমি এলএস-এল এ দিয়েছি, এ, তখন কিন্তু এখানে ডট আপডেটেড, এটা কিন্তু একটা হিডেন ফাইল, হ্যাঁ, এটা শো করতেছে এরকম কিছু, ঠিক আছে। তো এই ইনফরমেশন গুলো দেখতে পাবেন। এবং এত এতক্ষণ পর্যন্ত আমরা যে কমান্ডগুলো দিয়েছি, আপনার যদি কখনো দরকার হয় যে পূর্ববর্তী আপনি কমান্ড দেখবেন, চেক করবেন, সেক্ষেত্রে আপনার হিস্টোরি কমান্ড দিয়ে দেখবেন। হিস্টোরি, এই যে হিস্টোরি দিয়ে দেখলে, আমি প্রথমে শুরু করেছিলাম এলএস-এল এ, তারপরে আমি গিয়েছিলাম সিডি, হোম, উবুন্টু, এভাবে আমরা কিন্তু গিয়েছিলাম যদি মনে করেন। ক্লিয়ার, এলএস-মাইনাস, একেবারে সিকিউরিশিয়ালি কিন্তু আমরা যে কমান্ডগুলো এক্সিকিউট করি লিনাক্স টার্মিনালে, সেই কমান্ডগুলো কিন্তু একটার পর একটা দেখতে পাই এই হিস্টোরি কমান্ড দিয়ে। সেটা আপনারা খেয়াল রাখবেন যে হিস্টোরি কমান্ড দিয়ে এটা দেখা যায়। এখন আর একটা কমান্ড দিয়ে ধরেন, এগুলো যা দেখাচ্ছি এগুলো হলো টার্মিনাল নেভিগেশন, টার্মিনাল সম্পর্কে আপনার জানা। তো ডেট দিয়ে দেখতে পাবেন যে আজকে কোন তারিখ। যেমন আজকে সোমবার, মানডে, জুলাই 13, হ্যাঁ, 3:25, এরকম সময়, এটা ইউটিসি টাইম। বেসিক্যালি এটা ইউটিসি 3টে, মানে আমাদের থেকে 6 ঘন্টা ডিফারেন্স আছে। বাংলাদেশ টাইম এখন যেমন 9:25 এরকম হবে, আর ইউটিসি টাইম হলো 3:25, বিকাল 3:25, 6 ঘন্টা ডিফারেন্স এটা শো করতেছে। এখন আপনি আমাদের এই কম্পিউটারটা এই পর্যন্ত কতক্ষণ আপ করা আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন আপ টাইম কমান্ড দিলে। দেখেন, আপ টাইম কমান্ডের ভিতরে দেয়া আছে যে 3:25 এখন বাজে, হ্যাঁ, বাট এটা 23 মিনিট ধরে এটা আপ করা আছে। দুইজন ইউজার আছে, লোড অ্যাভারেজে রুট আছে, হ্যাঁ, আর রুট ইউজার কানেক্টেড আছে। লোড অ্যাভারেজ হলো এইগুলো, লোড কোনো অ্যাভারেজ নেই এই মুহূর্তে, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলো দেখার জন্য আপনার এই টার্মিনাল নেভিগেশন যেটা আমরা দেখালাম এই ক্লাসটা, সেটা হলো এইটা, লিনাক্স টার্মিনাল নেভিগেশন, ঠিক আছে। এইটা আমাদের শেষ হলো। এখন আমরা ক্লিয়ার করি। ক্লিয়ার বানান যদি ভুল করেন, ধরেন আপনি CLEAER, আমি ভুলে এইটা লিখছি, কিন্তু এটা কিন্তু কাজ করবে না। এখানে এখানে একদম এক্স্যাক্টলি সেম কমান্ড কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাই আমাদের
থার্ড যে ফোর্থ যে সেশন আছে, লেসন লিনাক্স ফাইল সিস্টেম নেভিগেশন, সেটা আমরা এতক্ষণ দেখলাম আমরা লিনাক্স টার্মিনাল নেভিগেশন, কমান্ডগুলো দেখলাম, বেসিক কিছু কমান্ড দেখলাম। এরপরে আমরা দেখব ফাইল সিস্টেম কিভাবে নেভিগেট করতে হয়। ঠিক আছে, তো এটা দেখি। ওইটাই আগে যেটা, এটাই মূলত ফাইল সিস্টেম। আমরা এতক্ষণ সিডি, ভার, তারপরে লগ, এই যে জিনিসগুলো দেখলাম একটু আগে, যেমন এখানে এলওজি, এলওজি, এই। তো আমরা এই মূলত এই রুট রুট ডিরেক্টরি যেটা আছে, এটাই ফাইল সিস্টেম। ঠিক আছে, এই ফাইল সিস্টেম কিভাবে ডিরেক্টরি চেঞ্জ করতে হয়, সিডি দিয়ে, যেমন সিডি দিয়ে আমি যদি হোমে যাই সেটা যেতে পারি, এই ইনফরমেশনগুলো দেখা আর কি। সিডি দিয়ে ভারে গেলাম, ভার থেকে আবার লগে গেলাম, একেবারে লগের ভিতরে গেলাম। ঠিক আছে, এভাবে কি আমরা চেঞ্জ করতে পারি। আবার পিছনে আমরা যেতে পারি কিভাবে, ধরেন আপনি যদি ডাবল ডট দেন, এখানে ডাবল ডট দেন, হ্যাঁ, তাহলে আমি এক স্টেপ পিছনে গেলাম, ভারে ছিলাম, ভারের আন্ডারে লগে ছিলাম। তারপরে আমি যখন সিডি দুইটা ডট দিলাম, তখন আমি আবার ভারে মানে, চলে আসছি। হ্যাঁ, যদি আমি আবার দুইটা ডট দিই, তাহলে কোথায় চলে যাব, রুটে চলে যাব। দেখেন রুটে চলে যাব, এই যে রুট, এই যে রুট শো করতেছে। এখন যদি আমি এলএস কমান্ড দিয়ে দেখি, দেখেন যে সেই রুটে চলে আসছে। বুঝতে পারছেন, এইটা হলো বিষয়। আর অনেক সময় আছে টিলডে একটা অপশনস আছে, সেই টিলডেটা এভাবে ইউজ করতে হয়। এই যে টিলডে যদি দেন এইভাবে, এখানে একটা টিলডের অপশনস আছে, এইটা দিয়ে হলো আপনার ইউজারের হোম ডিরেক্টরিতে চলে যাবেন। ধরেন ফর এক্সাম্পল আপনি আছেন, আম, আমি কোথায় যাব, আমি এখানে যাই, সিডি, সিডি যাই, এলএস এর ভিতরে অনেকগুলো ডিরেক্টরি আছে। তো আমরা ধরেন ফর এক্সাম্পল আমরা ওপিটিতে যাই এই মুহূর্তে, সিডি, তারপরে ওপিটি, ওপিটি গেলাম, সিডি, এরপর এলএস দিলাম। এখানে এলএস দেওয়ার পরে কিছু নাই, ওপিটিতে কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা অন্য একটা ডিরেক্টরিতে গেলাম, সিডিতে যাই, এলএস কমান্ড দেই, এখানে আমরা যাব, আম, ভারেই যাওয়া উচিত, কারণ ভারের ভিতরে ফোল্ডার আছে। তো সিডি ভার, তারপরে গেলাম, এলএস দিলাম, এখানে দেখেন অনেকগুলো আছে, তাই না? তো এখান থেকে আরো একটা ফোল্ডারের মধ্যে গেলাম, ধরেন ক্যাশের মধ্যে গেলাম, সিডি ক্যাশের মধ্যে, সিএস এটার মধ্যে গেলাম, এখানে ফোল্ডারে আবার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে ধরেন এখানে আবার ধরেন অ্যাপ ইনফরমেশনতে গেলাম, এটাও ফোল্ডার, সিডি অ্যাপ ইনফরমেশন হাইফেন, এই ইনফোতে গেলাম, এখানে এখানেও এক্সএমএলএস এরকম কিছু আছে, সিডি এক্সএমএলএস এ গেলাম। তো এখান থেকে ধরেন ফর এক্সাম্পল আপনি যদি চান যে আপনি ইউজারের রুট ডিরেক্টরিতে যাবেন, একেবারে সিডি দিয়ে দিয়ে এভাবে কিন্তু যাওয়া যায়, হ্যাঁ, এভাবে যাওয়া যায়, হ্যাঁ, সেটা একেবারে একটা স্টেপ স্টেপ পিছনে যাওয়া যায়। কিন্তু আর একটা স্টেপ আছে, আপনি সিডি রুট দেন, তাহলে একেবারে রুটে চলে যাবেন। আপনি তো ওভাবে চাচ্ছেন না, আপনি রুটে যাবেন না, আপনি চাচ্ছেন যে হ্যাঁ, আপনি একেবারে ইউজার, যে উবুন্টু ইউজার, সেই উবুন্টু ইউজার রুট ডিরেক্টরিতে যাবেন। তাহলে সেটা যেতে হলে কি করতে হবে, এই সিডি টিল্ডে একটা কিবোর্ডে দেখেন আপনাদের প্রত্যেকের কিবোর্ডে বাম দিকে উপরে আছে, ঠিক আছে, এসকেপের ঠিক নিচের সারিতে আছে, টিল্ডা বলে এটাকে। তো এইটা যখন দেবেন তখন একেবারে কোথায় আসছি আমি, আমি আসছি উবুন্টু ইউজারের রুট ডিরেক্টরিতে। তাহলে এখন এলএস, এলএস দেই, কিছুই নাই। বুঝবেন কিভাবে, তাহলে আমরা বুঝি, এখানে যাই সিডি, হোমে যাই, উবুন্টু যাই, এইখানে কিছুই তো নাই। তো এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, যেমন টাচ দিয়ে, হ্যাঁ, টাচ দিয়ে একটা ফাইল ক্রিয়েট করি, যে ডেভঅপস ক্লাস, ডেভঅপস ব্যাস 14, ঠিক আছে, ডট টিএক্সটি। আমি এগুলোকে ওই ইয়ে করে দেই, হ্যাঁ, গ্যাপটাকে কমিয়ে দেই, ফাইল যেহেতু ডেভঅপস ব্যাস 14 txt, এই। তো এখন এলএস কমান্ড দিই, দেখেন একটা ফাইল দেখা যাচ্ছে। এখন যদি আমরা সিডি ভার, তারপরে লগে যাই, হ্যাঁ, পুরোপুরি আসেন, এই যে লগে গেলাম, ক্লিয়ার কমান্ড দেই, এলএস দেই, এখানে আমরা আসি। তো এখান থেকে এখন টিল্ডে কমান্ড দিই, টিল্ডে কমান্ড দিই, এই টিল্ডে কমান্ড দেওয়ার সাথে সাথে এটা যাবে কোথায়, উবুন্টু ইউজারের রুট ডিরেক্টরিতে, হোম ডিরেক্টরিতে, এই দেখেন। এখন এখানে গেলাম, যাওয়ার পরে এখানে কি করব, আমরা এলএস কমান্ড দেখেন, আমরা কোথায় ক্রিয়েট করছিলাম, ডেভঅপস ব্যাস 14 txt। এটা কিন্তু ক্রিয়েট করছিলাম ওই উবুন্টু, একটা একটা করে গিয়ে, একটু আগে দেখেন আমরা ক্লিয়ার করে দিছি, ওটা কিন্তু উবুন্টু ইউজারের হোম ডিরেক্টরিতে গিয়ে তারপরে আমরা টাচ কমান্ড দিয়ে একটা ফাইল ক্রিয়েট করছিলাম। সেই ফাইলটা আবার আমরা ওই সিডি টিল্ডে দিয়ে আরেক জায়গা থেকে এভাবে কিন্তু আপনার ফাইল সিস্টেম নেভিগেট করতে হয়। ঠিক আছে, তো আমরা পরবর্তী টপিকে যাই।
তো আমরা লিনাক্স ফাইল সিস্টেম নেভিগেশন সেটা আমরা এই দেখলাম, এবং পার্ট ওয়ান যেটা লিনাক্স এনভায়রনমেন্ট সেট আপ অ্যান্ড নেভিগেশন সেটা পুরোপুরি কমপ্লিট করলাম আমরা। ঠিক আছে, এখন আমরা দেখব পার্ট টু, ফাইল অ্যান্ড ডিরেক্টরি ম্যানেজমেন্ট, ক্রিয়েট হাউ টু ক্রিয়েট ফাইলস অ্যান্ড হাউ টু ক্রিয়েট ফোল্ডার, ম্যানেজ ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, কপি, মুভ, রিনেম, ডিলিট, এই বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলুন এইখানে যাই। তো প্রথমে এখানে ডেভঅপস ব্যাস 14.txt এটা এখানে করা আছে। বাট এখানে যদি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে, একটা ফাইল ক্রিয়েট করা তো আমরা দেখলাম, আবার আমরা ফাইল ক্রিয়েট করে দেখবো, সমস্যা নেই। কিন্তু প্রথমেই আমরা এখন একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং সেই ফোল্ডারের মধ্যে আমরা ফাইল ক্রিয়েট করব। তাহলে ঠিক আছে, আমরা সেটা করি। ধরেন আজকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব যে লিনাক্স ল্যাব নামে। হ্যাঁ, MKDER এখানে কোথায় আসি, পিডব্লিউডি দিয়ে দেখি কোথায় আসি, আমরা উবুন্টু ডিরেক্টরিতে আসি। এই উবুন্টু কি, উবুন্টু ইউজারের হোম ডিরেক্টরি। তো এখানেই আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করতে হলে কি করতে হবে, ফোল্ডার কিন্তু আপনার উবুন্টু ইউজার তৈরি করতে পারবে না। কেন পারবে না, উবুন্টু ইউজারের কিন্তু পারমিশন নাই। আমি কোন ইউজার দিয়ে কাজ করতেছি, উবুন্টু ইউজার দিয়ে লগ ইন করছি, আমি কিন্তু এখন রুট প্রিভিলেজেস আমার নাই। তো আমরা উই ক্যান ট্রাই টু ক্রিয়েট এ ফোল্ডার ইউজিং উবুন্টু ইউজার। ঠিক আছে, এটা আগে চেষ্টা করে দেখি। MKDER, তারপরে লিনাক্স আন্ডারস্কোর ল্যাব এলএস। হ্যাঁ, কেন হলো, কেউ আপনাদের মধ্যে যদি এখন বলি, কোশ্চেনটা করি যে কেন করতে পারলাম, তাহলে কেউ কি আনসার দিতে পারবেন এই মুহূর্তে? যারা লিনাক্স ভালো জানেন বা লিনাক্স নিয়ে কাজ করেন, আমি লিনাক্স আন্ডারস্কোর ল্যাব নামে উবুন্টু ইউজার দিয়ে একটা ফোল্ডার তৈরি করতে পারছি সাকসেসফুলি। কে কে আনসার, কেন, কিভাবে করতে পারলাম বা কেন করতে পারলাম, কেউ কি আনসার দিতে পারবেন? এটা মেবি রুট ইউজার এর জন্য। হুম, এটা মেবি রুট ইউজার এর জন্য মেবি করতে পারছি। রুট ইউজার না, এটা তো আমি ইউজারটা দেখিই নেই, আমি কোন ইউজার দিয়ে লগ ইন করি, হু অ্যাম আই, আমি উবুন্টু ইউজার দিয়ে আছি, এটা তো রুট ইউজার না। তাহলে আমি কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারলাম? আপনি কি বলছেন, আপনার নামটা বলুন। আশিক। আশিক, ঠিক আছে জি স্যার। আশিক, আপনার এটা হয় নাই। অন্য কেউ আনসার দিতে পারবেন? আচ্ছা, আমার মনে হয় কেউ আর আনসার দিবে না। আহ, আহ, এটা হলো আপনার উবুন্টু ইউজার, তার যে ডিফল্ট ডিরেক্টরি যেটা, তার ডিফল্ট হোম ডিরেক্টরির ফুল পারমিশন তার মধ্যে আছে। এটা কিভাবে চেক করবেন? এটা চেক করবেন এইভাবে যে এই আপনার LS-L। এখন দেখেন উবুন্টু ইউজার, এই যে আমি যদি ব্যাকে যাই, উবুন্টু ফোল্ডারটায় যাই, হ্যাঁ হোমের ভিতরে, এখন যদি LS ক্লিয়ার করি, দেখেন খেয়াল করেন, ক্লিয়ার করি, LS কমান্ড দিয়ে উবুন্টু দেখতে পাচ্ছি। এখন আমি তো ক্রিয়েট করছি উবুন্টু ডিরেক্টরির মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি লিনাক্স আন্ডারস্কোর ল্যাব। আমার কোশ্চেন হলো যে কি কেন করতে পারলাম, কারণ উবুন্টু ইউজার তো পারমিশন রুট প্রিভিলেজেস নাই, তাহলে কিভাবে করতে পারলাম? এটা হয়েছে যে উবু অ্যান্সারটা হলো উবুন্টু ইউজারের তার নিজের হোম ডিরেক্টরিতে ফুল পারমিশন তারা আছে, কিন্তু অন্য কোথাও নাই। সেটা আমরা দেখবো। দেখেন, তার যে ফুল পারমিশন আছে সেটা চেক করবেন কিভাবে, LS-L দেবেন। দেওয়ার পরে দেখেন উবুন্টু ডিরেক্টরির মধ্যে উবুন্টু ইউজারের, এইটা হচ্ছে ইউজার, এইটা হচ্ছে গ্রুপ, উবুন্টু ইউজারের পারমিশন আছে। কি পারমিশন আছে? এইটা হচ্ছে ইউজারের রিড, রাইট এবং এক্সিকিউট, R, W, and X। আর হলো রিড, আর ডাব্লিউ হলো রাইট, আর এক্স হলো এক্সিকিউট। যার কারণে এই উবুন্টু ইউজার, তার উবুন্টু এই তিনটা ওয়ার্ড হলো R, W, X। ঠিক আছে, আমরা যদি এখানে একটু দেখে আসি, আমরা কোথায় যাই, এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে যেটা হলো আপনার এক্সক্যালিব্রো। ঠিক আছে, তো এখানে লিখি আমরা রিড, রাইট, এক্সিকিউট।
একটু বড় করি, এই, ঠিক আছে। তো রিড রাইট এক্সিকিউট, তাহলে এখানে রিড যেটা, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, রিড, এটার পারমিশন 4, রাইট, এটার পারমিশন 2, এক্স, এক্সিকিউট, এটার পারমিশন 1, 4 to 1। তাহলে দেখেন 4 2 1 মানে 7 দেওয়া আছে, মানে ফুল পারমিশন। এইটা হলো একজন ইউজারের বা একটা গ্রুপের যদি 4 to 1 থাকে, মানে এইটাই সর্বোচ্চ। তো এইটা যদি থাকে তাহলে সে কিন্তু সবকিছু করতে পারবে। সেইটাই এখানে বোঝাইছে যে এই উবুন্টু ইউজার, এটা হলো ইউজার, এর এইটা হচ্ছে গ্রুপ। তো উবুন্টু ইউজারের কিন্তু রিড রাইট এক্সিকিউট পারমিশন দেওয়া আছে, যার কারণে এটা আমরা পারমিশন লেভেলে দেখব। এটা এখন না দেখি, এটা আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো সোজা কথা আপনারা জেনে রাখেন যে উবুন্টু ইউজারের নিজস্ব যে হোম ডিরেক্টরি, সেখানে তার ফুল পারমিশন আছে কোনো কিছু তৈরি করা, যার কারণে কিন্তু আমি এই সিডি গিয়ে উবুন্টুতে গিয়ে যদি যাই, সিডি হোম, তারপর উবুন্টুতে যাই, এই লিনাক্স ল্যাব এটা তৈরি করতে পারলাম। কারণ এর ফুল, আমি যদি অন্য একটা ড্রাইভে যাই, সিডিতে যদি যাই, সিডি যদি যাই, আমি যদি রুটে যাই, রুটে যদি যাই, আমি ভারে যদি যাই, ধরেন এখানে যদি যাই, ধরেন সিডি ভারে গেলাম, এখন পিডাব্লিউডি দিয়ে দেখেন কোথায় আছে, ভারে আছে। আমি কিন্তু এখন উবুন্টু হোম ডিরেক্টরিতে নাই, আমি চেঞ্জ করছি, ডিরেক্টরি চেঞ্জ করে ওখানে গেছি। এখন আই এম ট্রাইং টু ক্রিয়েট এ নিউ ফোল্ডার হিয়ার। হাউ? আমি যদি এখানে লিখি mkdir, তারপরে লিনাক্স আন্ডারস্কোর ল্যাব, পারমিশন ডিনাই, ক্যানট ক্রিয়েট ডিরেক্টরি লিনাক্স আন্ডারস্কোর ল্যাব, পারমিশন ডিনাই। কেন? এখানে এই ভার ডিরেক্টরিতে উবুন্টু ইউজারের কোন ইউজার কি, হু এম আই, ইউজার কি উবুন্টু ইউজার, আর পিডব্লিউডি কি, ভার ডিরেক্টরি, ভার ডিরেক্টরি রুটের মধ্যে ভার। তাহলে এখানে তো ওইটার পারমিশন নাই, সে বলেই দিয়েছে উপরে। কোথায় বলে দিচ্ছে? ক্লিয়ার করে ফেলছি, আর দেখা যাইবে না। হ্যাঁ, বলে দিয়েছে আপনি আবার সেই কমান্ডটা দিয়ে আবার করতে পারেন, তাহলে আবার সেটা পারমিশন দিনে। তাহলে এখন ওইখানে করতে পারে, এখানে করতে পারে না, কিন্তু এইখানে করতে হলে আপনাকে প্রিভিলেজেস নিতে হবে, সুডোর প্রিভিলেজেস নিতে হবে। আমি যদি সুডো, এটার আগে যদি সুডো দেই, এসইউডিও, তাহলে এটা করতে পারে, সুডো এমকেডিএ লিনাক্স ল্যাব। এই যে দেখেন, এখন এই ভারের ভিতরে কিন্তু হয়ে গেল, এলএস কমান্ড দিয়ে, এই যে লিনাক্স আন্ডারস্কোর ল্যাব। এখন আমি যখন সুডো যে দিলাম, এই সুডো, সুডো মানে আপনার একেবারে মেইন যে রুট ইউজার, তার প্রিভিলেজেস নিয়ে উবুন্টু ইউজার কিন্তু এটা করতে পারছে। এখন যদি আমি আরেকটা এখানে ফোল্ডারই করি, ফাইলই করি, ধরেন এখানে টাস্ক দেই, টাস্ক, আমি ওটার ভিতরে ঢুকি, সিডি লিনাক্স ল্যাবের মধ্যে ঢুকি, ঢুকলাম, সিডি লিনাক্স ল্যাবের মধ্যে ঢুকলাম, ঢুকে এখানে আমি টাস্ক দেবো, টাস্ক টেস্ট ডট টিএক্সটি, করতে পারবো না, বিকজ আমি কিন্তু আগে কিন্তু সুডো লেখি নাই, এই কমান্ডের আগে কিন্তু সুডো লেখি নাই, যার কারণে আমি রুটের পারমিশন আমি নেই, যেমন এটা করতে পারছি না। ঠিক আছে। তো পারমিশন, পারমিশন ইয়েতে চলে আসলাম আমরা, আমরা করাচ্ছি ফাইল অ্যান্ড ফোল্ডার, বাট চলে আসলাম ডিফারেন্ট একটা টপিকের মধ্যে। ঠিক আছে, যাই হোক, ভালোই হয়েছে, পরে বুঝতে সুবিধা হবে। তো আমরা সেই সিডি হোম উবুন্টুর মধ্যে চলে যাই, এলএস ক্লিয়ার করলাম, এলএস দিলাম, লিনাক্স আন্ডারস্কোর ল্যাব নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমাদের কি করতে হবে? একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো সেটার ভিতরে ঢুকি, লিনাক্স ফোল্ডারটার মধ্যে ঢুকতে হলে সিডি কমান্ড দিতে, আমি দেখিয়েছি আগে যে চেঞ্জ ডিরেক্টরি লিনাক্স আন্ডারস্কোর ল্যাব, এটার ভিতরে ঢুকার পরে আমি এলএস দেই, কিছুই নাই। মানে উইন্ডোজ কম্পিউটারে ফোল্ডার করলে তো ফোল্ডারের ভিতরে কিছু থাকে না, ফোল্ডারের ভিতরে ঢুকে আবার একটা ফাইল তৈরি করা যায়। ঠিক আছে, সেম একই জিনিস, উইন্ডোজ এবং লিনাক্স বিষয় একই, একটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর একটা হলো আপনার কমান্ড টার্মিনাল দিয়ে করতে হয়। ঠিক আছে, বিষয়টা একই। তো এখানে আমি টাস্ক করব, টাস্ক দিয়ে করতে হবে, এই যে টাস্ক, তারপরে এখানে কি দিব, যে লিনাক্স আন্ডারস্কোর ল্যাব ডট টিএক্সটি, টেক্সট টিএক্সটি ফাইল করলাম,
ঠিক আছে। হ্যাঁ, অথবা এখানে আমি আরেকটা নাম দিতে পারি যে ফাইল ওয়ান। আমরা তিনটে ফাইল করলাম, একটা টাচ দিয়ে ফাইল অন টিএক্সটি, আর একটা টাচ দিয়ে ফাইল টু ডট টিএক্সটি, আর একটা টাচ দিয়ে ফাইল থ্রি ডট টিএক্সটি। তিনটে ফাইল করলাম। এখন মোট কয়টা হলো? চারটা ফাইল হলো। লিনাক্স আন্ডারস্কোর ল্যাবও একটা ফাইল করছি, পরে আবার ফাইল ওয়ান টু থ্রি এভাবে করছি। ঠিক আছে। আপনি যদি চান যে একসাথে মাল্টিপল ফাইল ক্রিয়েট করবেন, ধরেন ফোর ফাইভ সিক্স করবেন, তাহলে কি করতে হবে? ফাইল ফোর ডট টিএক্সটি, তারপরে স্পেস দেবেন। হ্যাঁ, স্পেস দিয়ে ফাইল ফাইভ ডট টিএক্সটি, তারপরে স্পেস দেবেন, তারপরে ফাইল সিক্স ডট টিএক্সটি। একটাই কমান্ড টাস, কিন্তু ফাইল দিচ্ছেন তিনটা, তাহলে তিনটেই তৈরি হয়ে যাবে। এখন আমাদের ফাইল হবে সাতটা ফাইল হবে। কারণ কি? লিনাক্স ল্যাব একটা, বাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। তাহলে আমরা এলএস কমান্ড, এলএস মানে হলো লিস্ট। আমরা একেবারে প্রথম যখন ফাইল সিস্টেম নেভিগেশন বা টার্মিনাল নেভিগেশন সেই সেকশনে লেসনে দেখিয়েছিলাম। এলএস এলএস কমান্ড দিয়ে দেখেন কতগুলো আসছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আসছে। ঠিক আছে, আমরা এখন এখানে দেখতে পেলাম। এখন আপনি চাইলে মানে একটা ফোল্ডারের ভিতরে আর একটা ফোল্ডার তৈরি করে আর একটা ফোল্ডারের মধ্যে আর একটা ফোল্ডার বাই ডিফল্ট এক লাইনেও কিন্তু করতে পারেন। হ্যাঁ, সেইটা করতে হলে কি করতে হবে? ধরেন আমি চাচ্ছি যে এই একদম প্রথমেই যাই, হোমে যাই, এই হোমে যাই, হোমে গিয়ে সিডি উবুন্তুতে যাই, একদম রুট ডিরেক্টরিতে যাই। আমরা কিন্তু টিল্ডে দিয়ে আসতে পারতাম। এই যে আমি ব্রেক করে করে আসলাম, এভাবে না করে আমি সিডি টিল্ডে দিয়ে আমি কিন্তু হোম ডিরেক্টরি চলে আসতে পারতাম। ঠিক আছে। এখন আমি একটা প্রজেক্ট ফাইল তৈরি করব, সেটা দেখেন mkdir হাইফেন পি। পি দেওয়ার পরে আমি দিব কি? আমি হোম দিব, তারপরে উবুন্টু দিব, তারপরে ধরেন এরপরে দেব ওই যে লিনাক্স ল্যাব দিব। হ্যাঁ, এইটার ভিতরে তারপরে দেব ধরেন প্রজেক্ট, প্রজেক্টস দেব, PROJECT প্রজেক্টস দেব, তারপরে দেব ডেভ অপস দেব, ডেভ অপস দেওয়ার পরে স্ক্রিপ্টস দেব। এই এই স্ক্রিপ্টস দেব। স্ক্রিপ্টস নামে কিন্তু একটা মানে ফাইল তৈরি হবে, হ্যাঁ, ডিরেক্টরি তৈরি হবে। এই এখানে এগুলো কিন্তু সবই এগুলোকে বলে নেস্টেড ডিরেক্টরি, অর্থাৎ একটা ডিরেক্টরির মধ্যে অনেকগুলো ডিরেক্টরি তৈরি করা। আমি কিন্তু একটা একটা করে করতেছি না, আমি কিন্তু একই সাথে যখন এই -P দিয়ে এই সুইচটা ইউজ করছি, -P mkdir, তখন এই যে হোম ডিরেক্টরির মধ্যে লিনাক্স ল্যাব পর্যন্ত তো করাই আছে, এগুলো কিছু ধরবে না। এইখান থেকে সে শুরু করবে প্রজেক্টস, একটা নতুন ফোল্ডার তৈরি করবে, ডেভঅপস নামে একটা ফোল্ডার তৈরি করবে, স্ক্রিপ্টস নামে একটা ফোল্ডার তৈরি করবে। দেখেন এন্টার দেই। এই এখন আপনি এটাকে চেক করবেন কিভাবে? চেক করি দেখি। সিডিতে যাই, হ্যাঁ, হোমে যাই, তারপর উবুন্টু যাই, লিনাক্স ল্যাবে যাই। এই পর্যন্ত তো আমাদের অলরেডি আছে, আমরা জানি, আগে জানি। এই যে এলএস আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এলএস কমান্ড, দেখেন এলএস কমান্ড দেওয়ার পরে আমি ওই ফাইলগুলো দেখতে পাচ্ছি, ফাইল ওয়ান ফাইল টু, এই সাতটা ফাইল করছি কিন্তু এই লিনাক্স ল্যাবের মধ্যে। কিন্তু প্রজেক্টের মধ্যে কিছুই করি না, কারণ প্রজেক্ট এইমাত্র আমি কমান্ড এক্সিকিউট করলাম। আর করলাম কি? ফাইল তো করে ওখানে তৈরি করিনি। ওখানে একটা প্রজেক্টস ফোল্ডারের মধ্যে আর একটা ডেভঅপস প্রজেক্ট করছি, ডেভঅপস ফোল্ডারের মধ্যে আবার স্ক্রিপ্টস ফোল্ডার তৈরি করছি। তাহলে সেটা দেখি, সিডিতে যদি যাই, হ্যাঁ, প্রজেক্টস যাই, দেখেন এই এই প্রজেক্টস দেখেন। এটা যদি আমি সিডি সিডি দিয়ে প্রজেক্টস দেওয়াতে আসছে, যদি আমি এটা না আসতো তাহলে এটা মানে ডিরেক্টরি না। সিডি মানেই হলো চেঞ্জ ডিরেক্টরি। ফাইলের নাম দিয়ে আমি পিছনে যদি যাই, এলএস কমান্ড দিই, দেখেন আমি যদি আমি যদি এখানে আমি যদি এখানে সিডি দিয়ে ধরেন, সিডি দিয়ে ফাইল দেই, আসবে না, সিডি দিয়ে আসবে না। এই যে এটার ভিতরে এলএস কমান্ড দেওয়ার পরে ফাইল আছে না, সিডি ফাইল সঠিকভাবে দিতে হবে। ফাইল অন দিয়ে তারপরে তাও আসে না, কিন্তু ফাইল অন টেক্সট কিন্তু এখানে আসে। এটা কিন্তু ডিরেক্টরি না, আপনি বুঝতে হবে দিস ইজ নট এ ডিরেক্টরি। যদি এটা ডিরেক্টরি হতো, এই যে দেখেন সিডি দিয়ে যদি পি দেন, তাহলে প্রজেক্ট পুরোটা চলে আসবে। দেখেন এই প্রজেক্ট ট্যাব দেবেন। আমি আসলে কি দিই? এই এই সিডি দেওয়ার পরে সিডি দিয়ে পি দিলাম। এখন পি দেওয়ার পরে অটোমেটিক কিভাবে চলে আসলো? আমি ট্যাব প্রেস করছি কিবোর্ড থেকে, ট্যাব দেওয়ার পরে প্রজেক্টে চলে আসছে। তাহলে এই যে প্রজেক্ট চলে আসছে, এখন আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে এলএস কমান্ড দিলাম।
ডেভঅপস দেখতে পাচ্ছি। এখন আমি সিডি ডেভঅপসে যাই, সিডি ডেভঅপস, এই আরেকটা ফোল্ডারের মধ্যে ঢুকে গেলাম। তারপরে ডেভঅপসের মধ্যে আবার আমি এখানে এলএস কমান্ড দিই, দেখি এটার মধ্যে কি আছে। হ্যাঁ, এটা এক্সপ্লোর করছি। তারপরে স্ক্রিপ্টস নামে একটা ফোল্ডার আছে। ফোল্ডার হলো কি লিনাক্সে ব্লু কালারের, আর ফাইলগুলো হয় হোয়াইট কালার। ঠিক আছে, তো এখানে দেখেন সিডি স্ক্রিপ্টস, এই এখন এটার ভিতরে একটু এক্সপ্লোর করি কিছু আছে কিনা, কিছুই নাই, ওটার মধ্যে কোনো ফাইল তো পড়ি নাই। তাহলে আমরা কি করলাম, আমরা ক্রিয়েট ফাইলস অ্যান্ড ফোল্ডার্স এই যে সেকশন, এইটা আমরা শেষ করলাম। ঠিক আছে, এখন আমরা দেখব ম্যানেজ ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, কিভাবে, হাউ টু ম্যানেজ এ ফাইল অর এ ফোল্ডার। ঠিক আছে, এইটা আমরা দেখব। তাহলে এখানে আমরা দেখি, ক্লিয়ার করি। আমি যাই কোথায়, সিডি দিয়ে টিল্ডা, সিডি দিয়ে টিল্ডা দিয়ে এখানে চলে আর পিডাব্লিউডি দিয়ে দেখেন কোথায় আছে, হোম ডিরেক্টরি আসছে। এখন কিভাবে একটা আপনার ফাইল ফোল্ডার ম্যানেজ করতে হয় সেটা দেখেন। ফাইল ফোল্ডার ম্যানেজ করতে হলে সাধারণত ট্রি, আমরা অনেক সময় ট্রি ইউজ করি, যে ট্রি যদি দেই যে কমান্ড ট্রি নট ফাউন্ড বাট ক্যান বি ইনস্টলড উইথ সুডো এপিটি ইনস্টল ট্রি। সে বলতেছে আমি যে কমান্ডটা দিয়েছি, অর্থাৎ আমি এই ফাইল ফোল্ডারগুলোকে আরো বেটার ওয়েতে আমি এক্সপ্লোর করব অথবা দেখব। হ্যাঁ, সেক্ষেত্রে এই ট্রি নামে একটা ইউটিলিটি আছে, এটাকে বলে সফটওয়্যার, উইন্ডোজের বেলায় বলে সফটওয়্যার বা ইউটিলিটি যেটাই হোক, যেটা মানে প্যাকেজ, এইটা ইনস্টল করতে হবে। আমি এরকম একটা কমান্ড দিয়েছি, এটা নাই বিদে সে বলতেছে কমান্ড ট্রি নট ফাউন্ড বাট ক্যান বি ইনস্টলড উইথ সুডো এপিটি ইনস্টল ট্রি। এইটাই কপি করি, এইটা কপি করে এখানে এন্টার দিই। দেখেন, মানে আমি যখন সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলাম মাউসে, তখন এটা কপি হয়ে গেছে। সুডো এপিটি ইনস্টল ট্রি, এই দেখেন আনএবল টু লোকেট প্যাকেজ ট্রি। কেন এটা দেখা যাচ্ছে, কারণ এখানে একটা প্রবলেম আছে। আপনি যখনই উইন্ডোজ সেট আপ করবেন তখন প্যাকেজ আপডেট করতে হবে এবং আপগ্রেড করতে হবে। তাহলে সেটা আমরা করে নিই, তাহলে সেই কমান্ডটাও আপনারা আস্তে আস্তে দেখে নেন। সুডো এপিটি, সুডো এপিটি আপগ্রেড, আগেই আপগ্রেড করে নিই, আপগ্রেড আছে, এখন আপডেট করে নিই। এই, এইটা আপডেট হচ্ছে, এই আপডেট হওয়ার পরে আমরা ওই কমান্ডটা আবার দেব। ঠিক আছে, কি কমান্ড ছিল আমাদের, ক্লিয়ার করি। সুডো এপিটি ইনস্টল ট্রি, এইবার আমরা দেই। হ্যাঁ, এবার কিন্তু হচ্ছে, বিকজ আমরা কিন্তু আপডেট করি নাই। আপডেট আপডেট এই কারণে করলাম, আমরা যে ওই আপনার লোকালে যে এইগুলো আছে, ওই আপনার এটাকে বলে রিপোজিটরি আছে, সেই রিপোজিটরি থেকে আপডেট করতে হবে। আপডেট করার পরে ইন্টারনেটের সাথে, তখন আপনি এটাকে যখন দেখবে যে এটা মিসিং আছে, তখন যখনই আমরা এটা কমান্ড দিব, তখন কমান্ড যখন এক্সিকিউট করবো যে ইনস্টল দিব, তখন ওইটির সাথে কানেক্ট করে, যে লোকাল রিপোজিট চেক করে ইন্টারনেটের সাথে, তখন এটা আপডেট হয়, ইনস্টল হয়। ঠিক আছে, তো এইটা হলো সেইটা, এখন এটা হয়ে গেছে। তো আমরা যেটা করতেছিলাম যে ফাইল ফোল্ডার ম্যানেজ করার জন্য যে ট্রি কমান্ড, ট্রি ইউটিলিটি দিয়ে দেখবো। ট্রি দেখি এবার, দেখেন এই যে ডেভঅপস ব্যাচ 14.txt, এখন এখানে ইজিলি আমি দেখতে পাচ্ছি, যেমন আগে আমরা দেখতে পারতাম না যে কোন ফাইলটা কোন ফাইলটা কোন ফোল্ডারের মধ্যে আছে। এখন এখানে স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি যে ডেভঅপস ব্যাচ 14.txt, এটা একটা ওই এই ডিরেক্টরির একদম ইয়েতে আছে, রুট ফোল্ডারটার মধ্যে আছে। আর লিনাক্স আন্ডারস্কোর ল্যাব নামে একটা ডিরেক্টরি তৈরি করা আছে, এবং সেটার আন্ডারে ফাইল 1, ফাইল 2, ফাইল 3, ফাইল 4, 6 এভাবে দেয়া আছে। ঠিক আছে, এবং আর একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে প্রজেক্টস নামে, এবং সেটার মধ্যে ডেভঅপস নামে একটা প্রজেক্ট আছে এবং স্ক্রিপ্টস নামে একটা প্রজেক্ট আছে। ঠিক আছে, তো আমরা সহজেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এভাবেই আমরা ফাইল ফোল্ডার ম্যানেজ করতে পারি। এবং আগে যে বিষয়গুলো আমরা দেখলাম যে কিভাবে ডিলিট করে, আমরা এগুলো দেখবো যে হাউ টু কপি, ডিলিট, মুভ, রিনেম, এভাবেই ফাইল ফোল্ডার ম্যানেজ করতে হয়। মূলত এই যে এখানের যে বিষয়টা কপি, মুভ, রিনেম, ডিলিট, এগুলো মূলত ম্যানেজ ফাইলস এবং ফোল্ডারের মধ্যে পার্ট। ঠিক আছে, তো আমরা এখন দেখবো হাউ টু কপি, মুভ, রিনেম অ্যান্ড ডিলিট ফাইলস অর ফোল্ডার। ঠিক আছে, এই সেকশনটা আমরা এখন দেখি, ক্লিয়ার করে নেই, ক্লিয়ার করে নেই। হ্যাঁ, তো আমরা সিডি দিয়ে টিল্ডাতে যাই, তো পিডব্লিউডি দিয়ে দেখি হোমেই আছি, এলএস দিই, অনেক কিছু দেখতে পাচ্ছি।
লিনাক্স আন্ডারস্কোর ল্যাব আছে, ডেভঅপস ব্যাচ 14.txt আছে, এবং লিনাক্স আন্ডারস্কোর ল্যাবের ভিতরে 7টা ফাইল আছে, এবং এটার ভিতরে আবার প্রজেক্টস নামেও একটা ফোল্ডার আছে, যেটার ভিতরে সাব ফোল্ডারও আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আম, এই লিনাক্স ল্যাবের ভিতরে ঢুকি, এই যে লিনাক্স ল্যাবের মধ্যে ঢুকলাম, এলএস কমান্ড দিব এই। তো এখানে প্রথমে আমাদের টার্গেটটা কি, প্রথমে টার্গেট হলো যে কপি করা, কিভাবে একটা ফাইল কপি করতে হয়। ফাইল অন টিএক্সটি কে যদি আমরা ফাইল 7 তৈরি করি, যেহেতু 6 এর পরে ফাইল নাই, সুতরাং ফাইল 7 তৈরি করবো, সেক্ষেত্রে কি করতে হবে, মানে কপি করব, ফাইল অনেও যাবে এবং 7-এও তৈরি হবে, তাহলে সিপি দিতে হবে, সিপি ফাইল 1 টিএক্সটি, টিএক্সটি, এরপর সিপি দেওয়ার পরে এইখানেই আমি একটা ফাইল তৈরি করব, সুতরাং এটা হবে ফাইল 7.txt, এই নামটা দিতে হবে এই যে। তাহলে এখন এলএস কমান্ড দিয়ে দেখেন কি হয়, ফাইল 7 নামে এইমাত্র একটা ফাইল তৈরি হয়েছে। একই কমান্ড দিয়ে যদি আপনি সিপি ফাইল 2-তে যান, এই, আমরা আগে এক কাজ করি, এটার ভিতরে টেক্সট ঢুকাই, নাহলে বুঝতে পারবেন না। তো আমরা কি করি, ফাইল 7টাকে রিমুভ করি আগে। তো রিমুভ করতে হলে কমান্ডটা কি, আর এম দিতে হবে, আর এম, তারপরে ফাইল 7 রিমুভ করলাম। এখন দেখেন এলএস কমান্ড দিই, কিছুই নাই, ওই ফাইল 7 কিন্তু নাই। তাহলে ক্লিয়ার করি, আমরা কপি করব যেহেতু, সুতরাং কপি করলে ফাইল দিয়ে কিছু বোঝা যায় না, কন্টেন্ট দিয়ে বুঝতে হয়, সুতরাং আমাদের কন্টেন্টে লিখি কিছু। এখন কি করতে হবে, এলএস কমান্ড দিয়ে দেখি ফাইল 1-এর ভিতর কি আছে, কিছু নাই, দেখবো কিভাবে, ফাইল 1 ক্যাট দিয়ে দেখবো, ক্যাট, ক্যাট, এই যে দেখেন ক্যাট দিয়ে কিন্তু ফাইল অন টেক্সট এটা দেখা যায়। এখন আমি যদি এন্টার দেই, দেন কিছুই আসতেছে না, দ্যাট মিনস এই ফাইল 1-এর ভিতরে কিছুই নেই, ফাঁকা পুরো ফাইলটা। কিন্তু আপনি যদি কিছু এন্ট্রি করেন, ধরেন এখানে যদি আপনি লেখেন যে ন্যানো এডিটর, ন্যানো দিয়ে কিন্তু এডিট করা যায়, অথবা ভীম, আপনি যদি ভীম ইউজ করেন, ভীম দিয়েও আপনি, ভীমও এডিটর, কোনো লিনাক্স ফাইলের এডিটর হলো ভীম, ন্যানো, এরকম আরো অনেক আছে। তো আমি যদি ন্যানো ইউজ করি, ন্যানো ফাইল 1 টিএক্সটি, দেখেন ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে, মানে ফাইলটা ওপেন হয়ে গেছে একেবারে। এখন আপনি ইউ ক্যান অ্যাড সামথিং, এনি কন্টেন্ট ইউ ক্যান অ্যাড নাও। তো এখানে আপনি অ্যাড করতে পারেন যে দিস ইজ ফাইল 1 টেক্সট, ঠিক আছে, টেক্সট স্মলে দিলাম, এইভাবেই দিলাম। তো এটাকে আমরা কন্ট্রোল এক্স দিব, তারপরে ইএস দিব, তো যেভাবে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এটা কপি করব আমি। এরপর আরেকটা জিনিস, আমি ন্যানো ফাইল 2.txt, এটাও আমরা দেই, হ্যাঁ, দিস ইজ ফাইল 2 টেক্সট, আমি এখানে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স কেন দিব, এই দেখেন এক্সিট নিচে দিকে কিন্তু আপনার ই দেয়া আছে, যে কমান্ড গুলো দেয়া আছে যে কিভাবে এটা রিপ্লেস করবে, রাইট আউট, রিড ফাইল, হেল্প, হ্যাঁ, কাট, কপি, এগুলো ইনফরমেশন, এক্সিকিউট, এই ইস্যুগুলো দেয়া আছে। আমি যেহেতু এক্সিট করতে যাচ্ছি, সুতরাং এখানে ইএস দিতে হবে, ইএস মানে সেভ, এই। তারপরে এখানে ক্যাট দিয়ে আবার দেখতে পারেন ফাইল 2-তে কি করলাম আমরা, হ্যাঁ, ওই যে দিস ইজ ফাইল 2 টেক্সট। আবার উপরেরটা কিভাবে দেখবো, এই, এটা দেখবো কিভাবে, এটাও দেখা যাচ্ছে। সুতরাং এখন যদি আমরা সেই কপি কমান্ডটা দিই, সিপি ফাইল 1, এখন যদি আমি দিই ফাইল 7.txt, তাহলে এটা কপি হয়ে গেছে। আমি যদি সিপি ফাইল 2 টেক্সট ফাইল 8.txt দেই, কপি হয়ে গেছে। তাহলে কপি হলে এটা দেখবো কিভাবে যে আসলে কপি হয়েছে কিনা। কপি হলে কিন্তু কন্টেন্ট সেম থাকবে, কন্টেন্ট কিন্তু আবার ওই ফাইলের মতো হইবে না, এটা তো উইন্ডোজেও জানেন আপনারা। তো দেখেন ক্যাট দিয়েই দেখি, অথবা আবার ন্যানো দিয়ে, ক্যাট দিয়ে আগে দেখে নিই, ক্যাট ফাইল 7, এই ফাইল 1 টেক্সট, আমি 1 থেকে কপি করছি, তো কন্টেন্ট সব সেম রয়ে গেছে, পুরো ফাইলটাই তো কপি করছি, কন্টেন্ট তো কপি করে ফাইল। এরপরে দেখেন আমি যদি যাই ক্যাটের ভিতরে যাই, ক্যাট ফাইল 8 দিয়ে যদি দেখি, তাহলে ওই দেখেন ফাইল 2 চলে আসে, 2 থেকে কপি করছি। তাহলে আমরা দেখলাম কপি, কপি পেস্ট, এই জিনিসটা দেখলাম, ঠিক আছে। তো এখন দেখবো এটাকে কাট করাটা, দেখবো কিভাবে একদম মুভ করে নিতে হয়। তাহলে দেখেন যে লিনাক্স, আমরা যদি ক্লিয়ার করি, এলএস কমান্ড দিই, ফাইল 1
ফাইল 2, ফাইল 3, 5। এখন 3টা নিয়ে কাজ করি। ফাইল 3 থেকে আমরা মুভ করব, মানে এটাকে রিনেম করব। রিনেম করে দেব 9। দেখেন, তাহলে এমবি কমান্ড একটা আছে, মুভ। মানে মুভ মানে কি, একেবারে আগের যে ফাইলটা আছে সেটাকে বাদ পাল্টিয়ে চেঞ্জ করে সেটা করবে কি, ফাইল 9 করবে। তাহলে এমবি এমবি করতে হবে ফাইল 3.টেক্সট, এটাকে নাম দেব ফাইল 9.টেক্সট। তাহলে কি হবে, আমি যদি এখানে এলএস কমান্ড দেখেন, ফাইল 1, 2, 3 আর 9, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে রিনেম। এমবি মানে রিনেম। আমি যদি এখানে লিখি এমবি সমান সমান রিনেম, মানে এখানে লিখলাম দিস দিস ইজ নট এ কমান্ড, বাট আপনাদেরকে বোঝানোর জন্য এমবি ইকুয়াল টু হলো ফাইল বা ফোল্ডারকে রিনেম করা। তাহলে আমরা এটাও দেখলাম। তাহলে দেখি আমাদের কি কি স্টেপস আছে। কপি, মুভ, রিনেম, এই 3টে জিনিস হয়ে গেছে। ডিলিট, এখন আমরা ডিলিট দেখি। তো ডিলিট দেখি। ডিলিট হলো আরএম, আমরা একবার দেখিয়েছিলাম আরএম মাইনাস আপনার ফাইল 5.txt। তাহলে এখন তো এলএস কমান্ড দিয়ে দেখি 5 আছে, 1, 2, 3 তো রিনিম হয়ে গেছে 9-এ, 4 আছে, 5 নাই, 6 আছে, এই। তাহলে আমরা দেখলাম ডিলিট করাটাও দেখলাম। হ্যাঁ, এটা আমরা দেখলাম। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, এখন ফাইল ভিউ এবং টেক্সট সার্চ একসাথে যদি আপনি রিনেম করতে চান বাই ফোর্স, সেটাও করা যায়। ধরেন আমরা এখন এই প্রজেক্ট ফোল্ডারটাকে রিনেম ডিলিট করে দেবো, সেটা করতে হলে কি করতে হবে, rm-r। আর মানে রিকার্সিভলি, এটা জেনে রাখবেন। যারা লিনাক্স এক্সপার্ট হতে চান তারা এই জিনিসটা জানা থাকতে হবে যে একসাথে সাব ফোল্ডারগুলোকে রিনেম কিভাবে করবেন। কারণ আপনি যদি এখন এইভাবে চান প্রজেক্ট, মানে লিনাক্সের মধ্যে প্রজেক্ট ফোল্ডারটা রিনেম করবেন, আরএম করতে পারবেন না। বলতেছে ক্যানট রিমুভ প্রজেক্টস ইজ এ ডিরেক্টরি, এটা একটা ডিরেক্টরি। হ্যাঁ, এটা পারবেন না। হ্যাঁ, আপনি এর আগে এই ফাইল ডিলিট করেন, আরএম আরএম FILE ফাইল 9, এইটা ডিলিট হয়ে গেছে দেখেন। আর এলএস দেওয়ার পরে ফাইল 9 এখানে নেই। কিন্তু একইভাবে আপনি একটা ডিরেক্টরি ডিলিট করবেন, এটা ডিরেক্টরি এভাবে করা যাবে না। এইটা করতে হলে কি করতে হবে, আপনার রিকার্সিভ, যেহেতু এটা ডিরেক্টরি, রিকার্সিভ মোডটা এখানে দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এই যে আর এইটা এখানে দিতে হবে। এখন আপনি এটাকে রিমুভ করতে পারবেন, যেহেতু ডিরেক্টরি রিকার্স, এটার ভিতরে আরো সাব ডিরেক্টরি থাকতে পারে, সেই জন্য এটা -r দিতে হবে রিকার্সিভ, হ্যাঁ, অন করার জন্য। এখন দেখেন এলএস কমান্ড যদি দিই, আপনার প্রজেক্ট ফোল্ডারটা নাই, একেবারে ওটার ভিতরে যে যা কিছু ছিল এভরিথিংস গন, মানে ডিলিটেড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটাও দেখাই দিলাম যে রিকার্সিভলি কিভাবে ডিলিট করতে হয়। তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ, ফাইল অ্যান্ড ফোল্ডার ম্যানেজমেন্ট। এরপর আসেন ফাইল ভিউ এবং টেক্সট সার্চ। ভিউ ফাইল কন্টেন্ট, এটা কিভাবে করে সেটা এখন দেখেন। ধরেন ফর এক্সাম্পল আমরা এখানে এখন যা আছে এলএস কমান্ড দিই, এলএস কমান্ড দেওয়ার পরে লিনাক্স ল্যাবের ভিতরে যাই, সিডি লিনাক্স ল্যাবের মধ্যে যাই, এর ভিতরে এলএস কমান্ড দিই, এখানে এই ফাইলগুলো আসে। এখন আহ, আমরা ভিউ ভিউ করব কিভাবে, যে একটা ফাইলের ভিতরে কি ইনফরমেশন আছে সেইটা ভিউ করবে কিভাবে। ধরেন ইকো কমান্ড দিয়ে যদি আমি লিখি যে অ্যাডমিনিস্ট্রেশন লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন ল্যাব, এইটা এখানে লিখলাম। লিখে এটাকে ফরওয়ার্ড দিয়ে এভাবে, এটা গ্রেটার দেন বলে এটাকে, এটা দিয়ে যদি আমি একটা নোটস টিএক্সটি ফাইল করি, নোট নামে, আমি নোট করব যে এটা লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন ল্যাব, ইকো দিয়ে notes.txt, তাহলে এটা কি করবে, এটা একটা ফাইল তৈরি করবে, নোটস নামে একটা ফাইল তৈরি করবে, এবং সেখানে কন্টেন্ট কি হবে ফাইলের মধ্যে, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন ল্যাব। তাহলে এক লাইনে এইটা করার জন্য কি, সেইটা হয়েছে এইটা। আমি এন্টার দিয়ে দিলাম, জাস্ট এন্টার কমান্ড দিলাম। এন্টার কমান্ড দেওয়ার পরে আমি এখন দেখব, আমি ওই নোটস নামে এলএস কমান্ডে নোটস নামে একটা ফাইল তৈরি হয়েছে, দেখেন notes.txt। তাহলে এটা ক্যাট দিয়ে দেখি, ক্যাট আমরা দেখেছি, আমরা জেনেছি যে ক্যাট দিয়ে এটা দেখা যায় নোটস। দেখেন লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন ল্যাব, আমরা ক্যাট দিয়ে দেখলাম, বাট ন্যানো দিয়েও আপনি করতে পারেন। এই যে নোটস টিএক্সটি, আপনি চাইলে এখন লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন ল্যাব অথবা লিনাক্স ল্যাব এইভাবে আনতে পারেন, হ্যাঁ, আন্ডারস্কোর ল্যাব দিয়ে, এই ওইভাবে কন্ট্রোল X দিয়ে ওয়াই দিয়ে দেন, এই শেষ। এখন আমি ক্যাট দিলে কি হবে ওইটা আসবে, এই যে লিনাক্স আন্ডারস্কোর ল্যাব, এটা চলে আসছে। ঠিক আছে, তো এখন
এটার ভিতরে আপনি যদি চান যে আরো কোনো ইনফরমেশন দেখতে চান, পেজ বাই পেজ যদি চান, এটার ভিতরে ধরেন ফর এক্সাম্পল অনেক ধরনের ইনফরমেশন আছে, আমি এখান থেকে বের করে নিই। ধরেন লিনাক্স, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন, অথবা আমরা ওটা না নিয়ে যদি এখান থেকে এই কোর্স কারিকুলামটা দেখি এই জায়গা থেকে, এইটা পুরোটা কপি করে নিয়ে নেই। কপি করে নিয়ে এলএস নোটস এর ভিতরে ন্যানো, ন্যানো নোটস, এটার ভিতরে এগুলো আগেরটা ডিলিট করে ফেললাম ধরেন ফর এক্সাম্পল। এখন আমি পেস্ট করে দেবো কোনগুলো, ওগুলো পেস্ট করে দেবো। এই পেস্ট করে দিয়ে আমি বাংলা যেগুলো আছে, যেহেতু লিনাক্স বাংলা বোঝে না, ঠিক আছে, আমি বাংলাটাকে করে দিলাম। উপরে লিখতে পারি কোর্স কারিকুলামটা লিখতে পারি, কোর্স, কোর্স CURRICULUM, কোর্স কারিকুলাম, কমা ফুল স্টপ দিলাম। হ্যাঁ, এটা দিয়ে দিলাম উপরে। এরপরে প্রত্যেকটা জিনিস এভাবে আমরা কমিয়ে দিলাম। আমরা একটু সার্চ করব, যেহেতু আমাদের ফাইলের কন্টেন্ট সার্চ, হ্যাঁ এটাই হলো আমাদের লেসন, সুতরাং এটা ছোট করে নেই, নাহলে এগুলোও একটা লাইন কাউন্ট করবে। হ্যাঁ, 18, 19, 20, তারপরে এটাকে আমরা ডিলিট করে দিই। এই যে বাংলা বই এখানে এলোমেলো আসছে, ঠিক আছে। এই তো আমরা এটাকে সেভ করি, কন্ট্রোল X দিই, তারপরে ইয়েস দিই, ইয়েস দিলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমরা এই ফাইলের ভিতরে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা যদি এমন হতে পারে যে আমরা অল্প অল্প করে দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমরা লেস কমান্ড দেবো, যে লেস নোটস। এই তো এখানে কিন্তু পুরোটা আসে না, হ্যাঁ পুরোটা আসে না, এভাবে এন্ড দিয়ে এটা করতে, কিউ দিতে হবে, কিউ দিয়ে এটা বের হয়ে যেতে হবে। যখনই আপনি লেস কমান্ড দেবেন, একটা মোর কমান্ড দিয়ে, ওই যে মোর দিয়ে নোটস দেওয়া যায় যে মোর, তখন এটা আসছে, মানে পুরোটা শো করতেছে। আর লেস দিলে তখন পেজ বাই পেজ শো করতেছে, লেস কমান্ড দিলে পেজ বাই পেজ শো করবে। আবার দেখেন, হ্যাঁ আমি এর আগে ক্যাট দিয়ে আমি পুরোটা দেখি, এই যে নোটস, হ্যাঁ পুরোটা দেখতে পাচ্ছি। এখন যদি চান যে অনেক বেশি ইনফরমেশন আছে, আমি মনে করেন আবার এটাকে ডাবল করলাম, তাহলে আরো সুবিধা হবে, কারণ ন্যানো নোটস আমি এটাকে ডাবল করলাম। কেমনি ডাবল করব, এটাকে কপি করি, এখান থেকে কপি করি, এই আরো আছে নাকি, আচ্ছা এখান থেকে একদম শেষ পর্যন্ত থেকে নিয়ে নিই। এই কপি, এখানে পেস্ট, এই এখন অনেক লম্বা হয়ে গেছে, আমি এখন সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি লেস কমান্ড দিই, মানে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো এখানে আছে ভিউ ফাইল কন্টেন্ট, মানে কিভাবে আপনি সবগুলো আপনি আস্তে আস্তে দেখবেন, পেজ বাই পেজ দেখবেন না একবারে দেখবেন, এইভাবে ভিউ ফাইলস কন্টেন্ট, এইটা হলো আমাদের লেসন, সেটা কিন্তু আমরা করতেছি। এখন দেখেন লেস কমান্ড দিয়ে যদি আপনি নোটস দেন, তাহলে দেখেন সব কিন্তু শো করতেছে না, 1 থেকে 20 পর্যন্ত শো করতেছে, যতটুকু স্ক্রিনে দেখা যায়। আপনি যদি স্ক্রিন ছোট করেন তাহলে ওই অতটুকু আসবে, আবার স্ক্রিন যদি বড় করেন, মানে পুরোটা করেন, তখন বেশি আসবে। এটা ওইটার উপরে ডিপেন্ড করে। এখন এন্টার দিলে আপনি দেখেন যে ক্লাস 2 শো করতেছে, আর একটা এন্টার দেন ক্লাস 3 শো করতেছে, আর একটা এন্টার দেন ক্লাস 4, মানে পেজ বেজ বেজ শো করতেছে, এইভাবে, ঠিক আছে। এই একদম শেষ করে আমি যদি দিতেই থাকি প্রেস, তখন এন্ড আসবে, এন্ড দেওয়ার পরে কিউ প্রেস করবেন, কিউ প্রেস করলে বের হয়ে যাবে। এই একই জিনিস কিন্তু মোর দিয়ে দেখা যায়, মোর নোটস, এই মোর 30% শো করতেছে, আপনি আবার এন্টার দেন 36, মানে 2% করে বাড়তেছে এই জিনিস, হ্যাঁ মোর দিয়ে। তো এভাবে আপনার ফাইল সার্চ করা যায়, ঠিক আছে। আমরা এখানে 95, এখন এটা কি করবেন, আপনি এটাকে টেল দিয়ে দেখতে পারেন, অথবা হেড দিয়ে দেখতে পারেন। তাহলে হেড দিয়ে প্রথমে দেখি, হেড দিয়ে দেখার কারণ হলো আপনি টপের প্রথম 3টে লাইন অথবা 4টা লাইন বা 5টা লাইন আপনি দেখবেন। সেক্ষেত্রে কিভাবে করবেন, যে আমি যদি হেড দেই, হেড হাইফেন এখানে 5 দেই, 5 দিয়ে নোটস দেই, দেখেন তাহলে কি আসতেছে, 5টা আসতেছে, 5টা লাইন আসতেছে। অবশ্যই এখানে 5টা লাইন, কেন, কোর্স কারিকুলামের উপরে একটা, কোর্স কারিকুলামের নিচে 1 লাইন, তারপরে এখানে 3 লাইন, তারপরে এই নিচে 2 লাইন। আমি যদি এটাকে ন্যানো দিয়ে আমি একেবারে মিলিয়ে ফেলি নোটস, হ্যাঁ আমি যদি এডিট করি, হ্যাঁ তাহলে অবশ্যই এখানে একটা হাইফেন থাকা, গ্যাপ থাকা উচিত, বিকজ এটা হেডলাইন। তো কন্ট্রোল X দিই, এখন দেখেন
যদি আমি হেড 5 দেই, এখন কিন্তু 3 চলে আসে, কারণ উপরে কোর্স কারিকুলামের উপরে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস নাই, কোনো লাইন ব্ল্যাঙ্ক নেই, কোর্স কারিকুলামের নিচে আছে। এই জন্যই ওই ওই এখানে এন্টার দেওয়া আছে বিদায় ওটাও কিন্তু লাইন কাউন্ট করছে, মানে হেড 5 এর ভিতর। ঠিক আছে, এটা হলো হেড 5। আপনি যদি একই প্রসেসে আপনার টেইল দেখতে চান একদম শেষের দিকে, তাহলে আমরা সেটা দেখি। টেল টেল -10, আমরা ধরেন শেষের 10টা লাইন দেখবো কোনো একটা ফাইলের। তাহলে নোটস আমাদের একটা ফাইল, এই ফাইলের শেষের 10টা লাইন দেখেন, 20 থেকে শুরু হয়েছে, শেষে নিশ্চয়ই 20 আছে, 20, 19, 18। হ্যাঁ, তো এখানে 10 লাইনই আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 থেকে। তাহলে আমরা হেড দেখলাম, আমরা টেল দেখলাম। ঠিক আছে। হ্যাঁ, আমরা আরেকটা ফাইল দেখতে পারি, যেমন আম, অন্য যে কোনো ফাইল আমরা দেখতে পারি। ক্যাট ক্যাট আমরা তো দেখালামই, ক্যাট দিয়ে এখানে আপনি দেখতে পারেন, ধরেন ফর এক্সাম্পল এটা হইতে পারে ইটিসি। হ্যাঁ, ইটিসি পাসওয়ার্ড হইতে পারে, এই 5W দেখেন, অনেক ইউজার ইনফরমেশন গুলো আছে। যেমন উবুন্টু একটা ইউজার, এই যে ফাইলটা PASSWD, এটা হলো ইটিসি ফোল্ডারের মধ্যে। ইটিসি হলো কোর ফোল্ডার অফ দ্য অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম ইটিসি। এটার ভিতরে 5W আছে। 5W মানে কি? সকল ইউজার ইনফরমেশন গুলো এখানে আছে। কোন ইউজার কি লগ ইন করবে, হ্যাঁ, নো লগ ইন, নো লগ ইন, নো লগ ইন, ঠিক আছে, এগুলো আছে। রুট আছে কি, উবুন্টু আছে ব্যাশ, সে ব্যাশ লগ ইন করতে, আমি উবুন্টু ইউজার হিসেবে এখন ব্যাশ লগ ইনে কাজ করতেছি। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে রুট আছে কিনা, আপনি এভাবে যদি আপনি একটা লেস কমান্ড দেন, লেস লেস দিয়ে যদি সেই ইটিসি ইটিসি 5W দেন, এই দেখেন এক লাইন দিয়ে এক লাইন করে আসবে, যেটা আমরা এতক্ষণ আগে দেখালাম। ঠিক একইভাবে যখন এন্ড আসবে তখন কিউ কমান্ড দেবেন। তার মানে আমরা এই পুরো প্রসেসটা আমরা দেখলাম। কোনটা দেখলাম? ভিউ ফাইল কন্টেন্টস, শুধু এতটুকুই আমাদের দেখা হলো। এখন সার্চ টেক্সট ইন ফাইল, সেটা আমাদের দেখতে হবে যে একটা ফাইলের ভিতরে, হ্যাঁ, বা আমি যদি অনেকগুলো ফাইল করি তাহলে সেই, এখন কোনটা দেখলাম? ভিউ ফাইল কন্টেন্টস।